প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা পড়বো পেনাল কোড। আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ ফাউন্ডেশন নোট, পার্ট 8, ধারা 319 থেকে 338 এই আলোচনা। এরপরে আরো একটি পার্ট আমরা পড়বো। আজকে 358 পর্যন্ত আলোচনা করা হবে, আমি বলে দিয়েছি। ষোড়শ অধ্যায় আমরা পড়ছি, অর্থাৎ অফেন্স এগেইনস্ট হিউম্যান বডি, মানব শরীরের বিরুদ্ধে অপরাধ। প্রথমে 319 থেকে 338-এ এখানে আঘাত সম্পর্কে বলা হয়েছে, ইংরেজিতে হচ্ছে হার্ট। আমরা সাধারণভাবে মারামারি বলতে যেটা বুঝি, যে মারামারি, মারামারির মামলা মানে পেনাল কোডের মামলা। তো মারামারি বলতে আমরা সাধারণ ভাষায় যেটা বুঝি সেটা আসলে পেনাল কোডের ভাষায় হচ্ছে আঘাত বা হার্ট। সেটা হতে পারে গ্রিভিয়াস হার্ট বা সিম্পল হার্ট, অর্থাৎ আঘাত এবং গুরুতর আঘাত। আর পেনাল কোডে মারামারি বলতে ঝগড়া করা, কিন্তু শরীরে যখন টাচ করা হবে তখন আর সেটা মারামারি থাকে না, সেটা হার্ট বা গ্রিভিয়াস হার্ট হয়ে যায়। এই জায়গাটুকু ক্লিয়ার হলেন কিনা বাসেদ ভাই? জি জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা বলি না যে মারামারি করেছে, মামলা করতে আসছে। তো মারামারি বলতে কিন্তু এই যে আঘাত করা, বাঁশের লাঠি দিয়ে আঘাত করা, চাকু দিয়ে আঘাত করা, এগুলো হচ্ছে আঘাত। কিন্তু আমরা মারামারি বলি সাধারণ অর্থে, এমনি আমরা প্রচলিত অর্থে। পেনাল করে সেটাকে মারামারি বলছে না, মারামারির জন্য আলাদাই আমরা দেখলাম। তো 319 আঘাত বা জখমও বলা হয়। হার্ট সংজ্ঞা: যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দৈহিক যন্ত্রণা দেয়, মানে বডিলি পেন, ব্যাধি বা বৈকল্য ঘটায়, মানে এমন আঘাত করলো যে কেটে গেল, ছিঁড়ে গেল, তার অসুখ হয়ে গেল, অনেক সময় ইনফেকশন হয়ে যেতে পারে, তবে তা আঘাত বা জখম হিসেবে গণ্য হবে। অর্থাৎ শরীরে এমন একটা কাজ করবে যে কাজের মাধ্যমে মানুষের যন্ত্রণা হবে, তাহলে শরীরে আঘাত করলে তো যন্ত্রণা হয়। এই আঘাতটা যদি লাঠি দিয়ে হয় বা কোনো অস্ত্র দিয়ে হয় সেটা হবে, যদি কোনো বিষ প্রয়োগ করেও হয়, মানুষকে যদি বিষ প্রয়োগও করা হয় শরীরে, তো এই বিষ প্রয়োগের ফলেও কিন্তু মানুষের যন্ত্রণা হতে পারে। তাহলে বিষটাও কিন্তু এখানে একটা উইপন বা অস্ত্র হিসেবে কাজ করবে, সেটা আমরা দেখবো পরের ধারাগুলোতে। তাহলে 319-এ হার্ট বা এটাকে সিম্পল হার্ট বলা হয়। হার্ট দুই প্রকার, একটা সিম্পল হার্ট, একটা গ্রিভিয়াস হার্ট। আর সিম্পল হার্টকেই শুধু হার্ট বলা হয়। আর ধারা 320-এ আছে গুরুতর বা মারাত্মক জখম বা আঘাত, ইংরেজিতে গ্রিভিয়াস হার্ট। সংজ্ঞায় বলা হচ্ছে 8টি ক্ষেত্রে আঘাতকে গুরুতর গণ্য করা হবে। এই যে 8টি, এই সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ, হাইলাইট করে দেওয়া আছে নোটে, এইভাবেই একটু শ্যাডো করা থাকবে। বারবার আসে যে 320 ধারায় কয়টি ক্ষেত্রে আঘাতকে গুরুতর আঘাত হিসাবে গণ্য করা হবে? 8টি ক্ষেত্রে। পুরুষত্বহীন করা, তারপরে স্থায়ীভাবে মানে কোনো পুরুষ ব্যক্তির এমন জায়গায় আঘাত করা যার সন্তান দান করার ক্ষমতা, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবে। স্থায়ীভাবে যে কোনো চোখের দৃষ্টিশক্তি নষ্ট করা, অর্থাৎ এক চোখ, বাম চোখ বা ডান চোখ বা উভয় চোখই ক্ষতিগ্রস্ত করা, সে আর দেখতে পাবে না। স্থায়ীভাবে যে কোনো কানের শ্রবণ শক্তি নষ্ট করা, মানে হেয়ারিং প্রবলেম শুরু হয়ে যাওয়া, এক কান অথবা উভয় কান। যে কোনো অঙ্গ, গ্রন্থি বা এই ধরনের কোনো শরীরের অনিষ্ট সাধন মানে ক্ষতি করা। তাহলে উপরে বলে দিল চোখ, কান, এবার কোনো অঙ্গ বা গ্রন্থির কথা বলা হচ্ছে, যেমন হাত। হাত একটা অঙ্গ বা গ্রন্থি, বিভিন্ন গ্রন্থি আমাদের আছে। তো সেগুলোর যদি ক্ষতি ক্ষতি সাধন করা হয়, দেখেন এখানে ইংরেজি যদি আমরা দেখি, তাহলে এখানে জয়েন্টের কথা বলা হচ্ছে। তো এই জয়েন্টকে গ্রন্থির সাথে তুলনা করা হচ্ছে এখানে। অঙ্গ বা গ্রন্থির স্থায়ী ক্ষতি সাধন, উপরে শুধু অনিষ্ট বা ক্ষতি সাধন, আর এখানে একেবারে স্থায়ীভাবে ক্ষতি সাধনও যদি করে তাহলে হবে। মস্তক বা মুখমণ্ডল মানে ফেস, ফেসের এবং হেড, হেড অর ফেস, তাহলে মাথা অথবা মুখমণ্ডলের যদি কোনো ক্ষতি করে এবং সেটা স্থায়ী যদি ক্ষতি হয়, মানে এমন আঘাত করলো যে মুখে একটা দাগ পড়ে গেল, এবং মানুষের মুখে দাগ পড়া মানে এটা চিরজীবনের জন্য একটা বিকৃতি হয়ে থাকা। আবার মাথাও যদি আঘাত করা হয় তাহলে মাথা গুরুতর একটা জায়গা, এই আঘাতের ফলে ব্রেন হ্যামারেজ হতে পারে, রক্তক্ষরণ হতে পারে, মানুষ মারা যেতে পারে। তাই এই আঘাতগুলোকে গুরুতর ধরা হয়েছে।
7 নম্বর হচ্ছে অস্থি বা দন্ত ভঙ্গ, মানে অস্থির ইংরেজি হচ্ছে বোন, মানে হাড়, আর দাঁত বা টুথ যদি ভেঙে ফেলা হয় বা ডিসলোকেট করা হয়। এবার এসেছিল ডিসলোকেটের কথা বলা হয়েছে, লেখে দেখেন ইংরেজিতে দেওয়া হচ্ছে ডিসলোকেশন। তো দাঁতের ডিসলোকেশন কে কি বলা হবে? গুরুতর আঘাত বলা হবে। এটা এসেছিল এবার 25 সালে। 8 নম্বরে এমন আঘাত করলো শরীরে যেটা জীবন বিপন্ন করে, তার মানে উপরে 7 প্রকারের দেওয়ার পরে আরো বলছে যে এর বাইরেও যদি কোনো আঘাত করে শরীরে যেটা মানুষের জীবন বিপন্ন করে, মানে মানুষ মারা যেতে পারতো, বা এমন আঘাত করেছে যে এটা মেরে ফেলার জন্য যথেষ্ট কিন্তু মারা যায়নি সৌভাগ্যক্রমে, অথবা 20 দিন প্রচন্ড দৈহিক যন্ত্রণা দেয়, বা সাধারণ কাজকর্মে অসমর্থ করে, মানে এমন আঘাত করলো যে মানুষকে 20 দিন পর্যন্ত সে যন্ত্রণায় ভোগ করবে অথবা সাধারণ কাজকর্ম করতে পারবে না, অর্থাৎ বাসায় বসে থাকবে, বেড রেস্ট করবে। এই ধরনের আঘাত করলে সেটাকে গুরুতর আঘাত বলা হবে। তো সাধারণ আঘাত থেকে গুরুতর আঘাত হওয়ার জন্য এই 8টি পয়েন্ট আছে বা ক্ষেত্র আছে। এই 8টি ক্ষেত্র আমাদের মনে রাখতে হবে। আপনারা বাংলার পাশাপাশি ইংরেজিগুলো একটু দেখার চেষ্টা করবেন, যারা বিশেষ করে ইংলিশে পরীক্ষা দিবেন তারা। আর যারা বাংলা পরীক্ষা দিবেন তারাও দিবেন, কারণ এই যে অনেক সময় বাংলা মিডিয়ামের মধ্যেও, বাংলা ভার্সনের মধ্যে ইংলিশ ওয়ার্ড সেন্টেন্স চলে আসে। যেমন একটু আগে বললাম ডিসলোকেশন, ইংরেজিতে আসছিল প্রশ্ন। তো এগুলো একটু দেখে নিলেই বুঝতে পারবেন, সহজ। এরপরে 321, ইচ্ছাকৃতভাবে আঘাত। আঘাত, এই যে উপরে আমরা দুইটা সেকশন দেখলাম, 319 320, এই আঘাতগুলো তখনই অপরাধ হবে যখন ইচ্ছাকৃতভাবে দেওয়া হবে। যদি ইচ্ছাকৃতভাবে দেওয়া না হয়, অ্যাক্সিডেন্টালি হয়, অনিচ্ছাকৃত হয়, গিলটি মাইন্ড যদি না থাকে, তাহলে জেনারেল এক্সেপশনস এর মধ্যে পড়তে পারে, রাইট অফ প্রাইভেট ডিফেন্স এর মধ্যে পড়তে পারে। তাই ইন্টেনশনালি হার্ট করতে হবে, তাহলেই সেটা শাস্তির আওতায় আসবে। 322-এ বলা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করলেই সেটা শাস্তির আওতায় আসবে। 321 এবং 322 গুরুত্বপূর্ণ না, জাস্ট এক পলক দেখলেই হলো। আর যদি এই ধরনের বানিয়ে কোনো উদাহরণ দিয়ে প্রশ্ন আসে যেখানে বলা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে আঘাত করেনি, অনিচ্ছাকৃতভাবে আঘাত হয়ে গেছে, তখন আমাদের 321 322 কাজে লাগতে পারে বোঝার জন্য। যেহেতু আমাদের এক লাইনেই হয়ে যাচ্ছে সেকশনগুলো পড়া, তা আমি এটা রেখেছি। ফাইনাল যে টাস্ক নোট দিব 1 মাস আগে পরীক্ষার, তখন এই সেকশনগুলো বাদ যাবে যেগুলো লেস ইম্পর্টেন্ট। এবার ইম্পর্টেন্ট সেকশনগুলো আমরা পড়বো, যেটা এমসিকিউ, রিটেন, ভাইবা। ইভেন আপনাকে প্রতিনিয়ত আদালতে গিয়ে এই মামলাগুলো করতে হবে যদি আপনি ক্রিমিনাল সেকশনে বা ক্রিমিনাল সেক্টরে প্র্যাকটিস করেন। 323, পেনাল কোডে মামলা করলে 323 হচ্ছে কমন একটি সেকশন। আঘাতের শাস্তি, একটা চড় থাপ্পড় মেরেছে, গলা ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, 323। মানে শরীর আঘাত না করলেও 323 আমরা দিয়েই দিই। তাহলে 323 বা সাধারণ আঘাত, যেটা আঘাতের শাস্তি মানে হার্টের শাস্তি, অর্থাৎ সিম্পল যে হার্ট, সেটার শাস্তি কি? 1 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ 1000 টাকা অর্থদণ্ড, অথবা জেলও খাটতে হবে 1 বছর, সেই সাথে 1000 টাকা অর্থদণ্ড দিতে হবে, অর্থাৎ উভয় দণ্ড। 324, মারাত্মক অস্ত্র, বিষ। একটু আগে যেটা বললাম আমি, যে শুধু অস্ত্র না, বিষ দিয়েও যদি কাউকে মারার চেষ্টা করা হয়, কাউকে কারো ক্ষতি করার চেষ্টা করা হয়, অসুস্থ করার চেষ্টা করা হয়, তাহলে বিষটাকেও কিন্তু একটা অস্ত্র হিসাবে ধরা হবে। এসিড, এসিডও কিন্তু একটা অস্ত্র হিসেবে ধরা হবে, যদিও এসিড থ্রো নিয়ে আলাদা একটি আইন হয়ে গেছে। তো যদি এসিড দিয়ে কেউ কাউকে আঘাত করে, তাহলে এসিড থ্রোয়িং এর যে আইন আছে সেটাতে মামলা হবে। 324-এ আর মামলা হবে না। পশু দ্বারা আঘাতের শাস্তি, কারো পোষা কুকুর আছে, কুকুরকে আরেকজনের পিছনে লেলিয়ে দিল, কুকুর যে কামড় দিয়ে দিল, তাও এটা গুরুতর আঘাত হবে যদি গুরুতর আঘাত করে। তো পশুটাও একটা অস্ত্র হিসেবে কাজ করবে। অনূর্ধ্ব 3 বছর, 324, মানে মারাত্মক অস্ত্র দিয়ে যদি সাধারণ আঘাত করা হয়, তাহলে 3 বছর হয়ে যাবে। এখানে অর্থদণ্ডের পরিমাণ কিন্তু উল্লেখ নেই। আদালত তার ইচ্ছা মতো দিবেন, তার বিচারিক
যে অভিজ্ঞতা সেখান থেকে দিবেন। 325 গুরুতর আঘাতের শাস্তি, তাহলে আমরা 323 324 এই দুইটা হচ্ছে সাধারণ আঘাতের ক্ষেত্রে শাস্তি 1 বছর এবং 3 বছর। 323-এ সাধারণ আঘাত কোনো গুরুতর অস্ত্র ছাড়া। 324 সাধারণ আঘাত গুরুতর অস্ত্রের মাধ্যমে বা বিষের মাধ্যমে বা পশুর মাধ্যমে বা এসিডের মাধ্যমে। 325 গুরুতর আঘাত এর শাস্তি সাধারণ অস্ত্র দ্বারা। আচ্ছা, এখানে হোয়াটসঅ্যাপ কল আমি দিইনি, আওলাদ ভাই ভুল করে হোয়াটসঅ্যাপে কল দিয়ে ফেলেছিলেন। আপনারা হোয়াটসঅ্যাপ কলে রেসপন্স করার দরকার নেই। আচ্ছা, গুরুতর আঘাতের শাস্তি: অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, সেই সাথে অর্থদণ্ড। এবং 326 মারাত্মক অস্ত্র দ্বারা গুরুতর আঘাতের শাস্তি: যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। 326 হচ্ছে নন বেলেবল সেকশন, অর্থাৎ কোনো মামলায় যদি 326 থাকে সহজে জামিন হয় না। 323 324 325 এগুলো বেলেবল সেকশন বা জামিনযোগ্য অপরাধ। 323 324 325 থাকলেও জামিনের সমস্যা হয় না, কিন্তু 326 যদি থাকে তাহলে কিন্তু জামিন দিতে সমস্যা হয়। আবার 307 জামিন অযোগ্য অপরাধ। তো 307 সাধারণত আমরা নিয়ে আসি, 307 নন বেলেবল, 326 যদি থাকে 307-এর সাথে তাহলে কিন্তু জামিন হওয়া টাফ হয়। আর সেক্ষেত্রে আঘাতগুলো আসলে খুবই গুরুতর হয়, মেডিকেলে ভর্তি হয়, অনেক কাটাছেঁড়া থাকে, গুরুতর মানে ডিপ কাট থাকে। 326-এ গুরুতর আঘাতের শাস্তি এবং মারাত্মক অস্ত্র দ্বারা, ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র এগুলো দিয়ে। এখানে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, অনূর্ধ্ব 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, সেই সাথে অবশ্যই অর্থদণ্ড। 326 এ উভয় চোখ উপড়ে ফেলা খুবই গুরুতর অপরাধ। কেউ যদি এক ব্যক্তি অপর ব্যক্তির উভয় চোখ উপড়ে ফেলে তাহলে সেটা 326 এর মধ্যে পড়বে। অথবা এসিড জাতীয় দ্বারা চোখ, মুখমণ্ডল, মুখ বিকৃতি করা, মাথা এগুলো বিকৃত এসিড জাতীয় দিয়ে যদি করে তো সেটা এসিড আইন যেটা আছে সেটাতে চলে যাবে। কিন্তু এখানে জাস্ট উভয় চোখ উপড়ে ফেলাতে 326 এতে আসবে। এখানকার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি, অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, সেই সাথে অবশ্যই অর্থদণ্ড। 329 বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া, অর্থাৎ বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়াকে বলা হয় এক্সটর্শন বা বলপূর্বক আদায়। এই এক্সটর্শন বা বলপূর্বক আদায় আমরা 383-তে দেখব, কিন্তু এখানে আমাদের প্রয়োজন হচ্ছে তখন আমরা বুঝবো এক্সটর্শন আসলে কি। চুরি, এক্সটর্শন, দস্যুতা, ডাকাতি এগুলো একসাথে আছে, সেগুলো 17 অধ্যায়ের বিষয়। এখানে আমরা এক্সটর্শন বলতে কার থেকে জোর করে কোনো কিছু ছিনিয়ে নেওয়া, বা আমরা সাধারণ ভাষায় যেটাকে বলি ছিনতাই করে নেওয়া। তো ছিনতাই বলতে চুরিও হতে পারে, দস্যুতা হতে পারে, ডাকাতি হতে পারে, এক্সটর্শন হতে পারে। আপাতত আমরা ছিনতাই এবং এক্সটর্শনকে এক মনে করে চলি। তো বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া বা এক্সটর্শন বা অবৈধ কাজ করতে কাউকে বাধ্য করা, একটা কাজ একজন করবে না, তাকে বাধ্য করা হচ্ছে অবৈধ কাজ করতে। তো এই কাজ করতে যে যখন সে রাজি হচ্ছে না বা বলপূর্বক কোনো কিছু ছিনিয়ে নিতে গিয়ে কেউ নিজে থেকে দিচ্ছে না, তখন যদি ছিনিয়ে নিতে না পেরে বা একটা কাজ করতে বললো সে কাজটা করলো না, তখন তাকে যদি গুরুতর আঘাত করা হয়, অর্থাৎ 329 ধারায় দেখেন, অপরাধটা কি হচ্ছে গুরুতর আঘাত, কিন্তু উদ্দেশ্য কি ছিল? কোনো সম্পত্তি ছিনিয়ে নেওয়া বা অবৈধ কাজ করতে কাউকে বাধ্য করা। যিনি লাইনে আছেন বলেন, 329 ধারা বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, এটা ছিনতাইয়ের মতো আর কি। আচ্ছা, বলপূর্বক সম্পত্তি ছিল। এখানে 329 ধারা অপরাধের যেটা বলা হচ্ছে, অপরাধ হচ্ছে গুরুতর আঘাত। এই যে শেষে যেটা দেওয়া আছে যে জি শেষে জি জি। গুরুতর আঘাত, 329 ধারায় গুরুতর আঘাতের শাস্তি দেওয়া আছে, কিন্তু প্রথম দিকে আছে এক্সটর্শন, আবার অবৈধ কাজ করতে বাধ্য করা। তার মানে উদ্দেশ্য ছিল একজনকে জোর করে একটা কাজ করিয়ে নিব, সে কাজ করছে না বলে তাকে উত্তম মাধ্যম দেওয়া হলো, গুরুতর আঘাত করা হলো। অথবা তার কাছ থেকে একটা সম্পত্তি নিয়ে নিব, চাচ্ছে সে দিচ্ছে না, তখন তাকে উত্তম মাধ্যম দেওয়া হলো, মানে গুরুতর আঘাত করা হলো।
তো 329 ধারা গুরুতর আঘাতের শাস্তি, কিন্তু এই গুরুতর আঘাতের পেছনের কারণটা কি? এই দুইটা কারণ। ক্লিয়ার হলো বিষয়টা? জি 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 এখন এখান থেকে যদি আমি একটা এমসিকিউ প্রশ্ন করি যে পেনাল কোডের 329 ধারার বিষয়বস্তু কি, তাহলে উত্তর হবে গুরুতর আঘাতের শাস্তি। এটা হচ্ছে বিষয়বস্তু। কিন্তু যদি বলি এক্সটর্শন বা অবৈধ কাজ করতে বাধ্য করা, এগুলো কিন্তু সঠিক উত্তর নয়। ক্লিয়ার হলো বিষয়? জি স্যার। তার মানে গুরুতর উদ্দেশ্য আঘাত আর ছিল, কি। আহ, উদ্দেশ্য ছিল অন্যরকম, কিন্তু হয়ে গেল গুরুতর আঘাত। তাই গুরুতর আঘাতের শাস্তি হচ্ছে এখানে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। তার মানে এমনিতেই গুরুতর আঘাত করলে আমরা 325-এ দেখলাম সর্বোচ্চ 7 বছর, 326-এ যাবজ্জীবন, আর এখানে 329-এ এসে যাবজ্জীবন অথবা 10 বছর প্লাস অর্থদণ্ড। 331 বলপূর্বক অপরাধের স্বীকারোক্তি আদায়। মনে করেন পুলিশ রিমান্ডে নিয়ে যে জোর করে পিটিয়ে স্বীকার করানোর চেষ্টা করছে যে এই অপরাধটা তুই করেছিস, স্বীকার কর। তো এটা যদি করে এবং কেউ যদি পুলিশের বিরুদ্ধে মামলা করে, তাহলে এই 331 ধারা চলে আসবে। অথবা পুলিশ না, অন্য একটা মানুষই চাচ্ছে আরেকজনকে পিটিয়ে বা তাকে জোর করে, তাকে চাপ সৃষ্টি করে যে এটা স্বীকার করে নে তুই অপরাধ করেছিস, মানে আমি খুন করেছি, আমার খুনের দায় তুই মাথায় নিয়ে নে। এই ধরনের ঘটনা ঘটে না অনেক সময়? জি জি তো এরকম যদি করে, এবং অথবা সম্পত্তি প্রত্যর্পণে বাধ্য করার শাস্তি, অথবা বলে যে এখানে 1 বিঘা সম্পত্তি আছে তোর, আমাকে লিখে দে, তো লিখে দিচ্ছে না, তখন তাকে যদি মারধর করা হয়, গুরুতর আঘাত করা হয়, তাহলে এখানে 331 ধারারও কিন্তু বিষয়বস্তু গুরুতর আঘাত, কিন্তু পেছনের উদ্দেশ্য ভিন্ন। মানে পরিস্থিতি ভিন্ন, ভিন্ন পরিস্থিতিতে আঘাত, গুরুতর আঘাত। এখানে শাস্তি হচ্ছে 10 বছর। 332 সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধাদান করার উদ্দেশ্যে আঘাত। তাহলে সরকারি কর্মচারী, মনে করেন একজন পুলিশ অ্যারেস্ট করতে আসছে, অ্যারেস্ট করতে দিলাম না, বাধা দিলাম, দিয়ে পুলিশকেই আঘাত করা হলো, তাহলে 3 বছর শাস্তি হবে। 334 প্ররোচনার ফলে ইচ্ছাকৃত আঘাত। আমরা কি পড়ছি? আমরা যে অধ্যায়টা পড়ছি, 16 অধ্যায়, মানব শরীরের বিরুদ্ধে অপরাধ, এবং আমরা যে নির্দিষ্ট জায়গাগুলো পড়ছি সেটা আঘাত, গুরুতর আঘাত। প্রথমে আমরা আঘাত গুরুতর আঘাতের সংজ্ঞা পড়লাম, তারপরে 323 থেকে শুরু হয়েছে আঘাত আর গুরুতর আঘাতের শাস্তি। তো আঘাত এবং গুরুতর আঘাতের কোন ক্ষেত্রে কি শাস্তি হবে সেটা স্পেসিফিক ভাবে বলা আছে। তার মানে আমরা এতক্ষণ যা কিছু পড়ছি তার অধিকাংশই হচ্ছে আঘাত অথবা গুরুতর আঘাতের শাস্তির বিধান। প্ররোচনার ফলে ইচ্ছাকৃত আঘাত, মনে করেন একজনকে আমি বললাম যে তাকে আঘাত করো, মানে আমি নিজে সরাসরি আঘাত না করে আরেকজনকে বলছি আঘাত করতে, তো এটাকে বলে প্ররোচনা করা। আমি মিস্টার এক্স কে বললাম যে মিস্টার ওয়াই কে যে তুমি আঘাত করো, এবার আমি আঘাত না করলাম, কিন্তু এক্স যে ওয়াই কে আঘাত করলো, তাহলে এক্স এর তো শাস্তি হবেই, আমারও শাস্তি হবে। কেন? আমি প্ররোচনা দিয়েছি কিসের জন্য? আঘাত করার জন্য। আরেকজনকে আমি আহ মানে রাজি করিয়েছি যেইভাবে হোক, অর্থের বিনিময়ে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক। সেই ক্ষেত্রে যিনি প্ররোচনা দিবেন সেই প্ররোচনার দাতার শাস্তি হবে 1 মাস। আমরা প্ররোচনা পড়েছি 107, 108-এ, 109 এগুলোতে। তো সেগুলো আবার এর মধ্যে কি করা আছে, লিঙ্ক করা আছে আঘাতের মধ্যে। 109-এ বলা আছে যেখানে অপরাধের শাস্তির বিধান উল্লেখ নাই, সেখানে ওই অপরাধের অনুরূপ শাস্তি 109-এ। কিসের জন্য? প্ররোচনার জন্য। কিন্তু দেখেন 334-এ প্ররোচনার ফলে যদি আঘাত করা হয় সেই শাস্তির বিধান স্পষ্টভাবে উল্লেখ করা আছে, সেক্ষেত্রে এই শাস্তিটাই হবে, যেখানে উল্লেখ আছে সেখানে এটাই। আর যেখানে উল্লেখ নাই সেখানে 109 হবে বা 110 বা 111, সেগুলো চলে আসবে। 335 প্ররোচনার ফলে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত। একটু আগে দেখলাম 34-এ শুধু আঘাত, এবার গুরুতর আঘাত। কেন? প্ররোচনা দিয়ে, অর্থাৎ সরাসরি আঘাত না দিয়ে ইনডিরেক্টলি কাউকে যদি আঘাত করানো হয়, মানে আমি মারলাম না, আমার পক্ষে আমার লোক দিয়ে আমি আঘাত করালাম, তাহলে এখানে গুরুতর করলে 4 বছর, আর শুধু আঘাত করলে 1 মাস। তাহলে কত গুণ বেড়ে গেল? 1 মাস, আর এখানে 4 বছর, মানে 48 মাস। 4 × 48, প্রায় 48 গুণ বেড়ে গেল। এখানে 500 টাকা, এখানে 2000 টাকা। 338-এ জনপথে বেপরোয়াভাবে গাড়ি বা ঘোড়া চালিয়ে, অর্থাৎ র্যাশ ড্রাইভিং, অর্থাৎ খুব দ্রুত স্পিডে, যেটাকে ইংরেজিতে র্যাশ ড্রাইভিং বলা হয়,
গুরুতর আঘাত করলে। তো দ্রুত গাড়ি চালিয়ে কাউকে আঘাত করলে গুরুতর আঘাতই তো হয়, সাধারণ আঘাত তো আর হবে না। গাড়ি যদি হিট করে বা কোনো ঘোড়া চালিয়ে, যেহেতু আমরা 1860 সালের আইন পড়ছি, আগে গাড়ির থেকে ঘোড়ার চলন বেশি ছিল, তাই ঘোড়া শব্দটা গাড়ির সাথে সবসময় কি আছে, কারণ ঘোড়াও একটা ভালো ধরনের একটা যানবাহনের মাধ্যম ছিল। এই কারণে হর্স রাইডিং করলে সেটাকে র্যাশ ড্রাইভিং হিসেবে ধরা হতো, এবং ঘোড়া দ্রুত যেতে যেতে কাউকে আঘাত করলে সেটাও মানুষ গুরুতর আঘাতপ্রাপ্ত হতো। এক্ষেত্রে 2 বছর শাস্তি হতে পারে। তবে এই ধারায় এখন আর কি হবে না, মামলা হবে না। তারপরও আমরা জেনে রাখবো, যেহেতু আইনটা কি হয়নি, এখনো বাতিল হয়নি। তো এখানে 323, 24, 25, 26 এই সেকশন গুলো থেকে, এই 4টি সেকশন আদালতে খুবই লাগে। মনে রাখার সহজ কৌশল অর্থাৎ, আপনার কাছে একটা ঘটনা নিয়ে একজন ব্যক্তি আসলো, কোন কোন সেকশনে মামলা দিবেন, বা অপরপক্ষ মামলা করেছে কোন কোন সেকশন মিস করেছে। যেমন গত বৃহস্পতিবারে আমি আদালতে গেলাম একটা পেনাল কোডের মামলায়। আমার একজন মক্কেলকে আমি কি করলাম, জামিন করালাম। তো 4 জন আসামি ছিল, 4 জনই জামিন পেয়ে গেল। তো ফাইলিং এর মধ্যে দারুণ অসঙ্গতি আছে, ভুল আছে। তারা বলেছে যে, মামলার বর্ণনার মধ্যে বলেছে যে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে, কিন্তু 307 ধারা দেয়নি। 307 ধারাটা যদি উল্লেখ করতো মামলাটা স্ট্রং হয়ে যেত, হয়তো বা আমার একজন আসামিকে, 1 নম্বর আসামিকে আটকাই দিতে পারতো। কিন্তু 307 ধারা উল্লেখ না করার কারণে আমার বেলটা হিয়ারিং করা সহজ হয়ে গেছে। শুধুমাত্র 379 একটা, 379 হচ্ছে চুরির শাস্তির বিধান আছে সেখানে। তো এই একটা নন বেলেবল সেকশন বা জামিন অযোগ্য ধারা। তো জাস্ট ফাইলিং এর ভুলের কারণে আমি আসামি পক্ষ কি করলাম, খুব ভালো সুবিধা নিতে পারলাম। তো আপনারা যখন অ্যাডভোকেট হবেন, আপনাদের ফাইলিং করতে, একটা ড্রাফটিং করার সময় পেনাল কোডে যেন সমস্যা না হয়। প্লাস অপরপক্ষে, আসামি পক্ষে যখন আপনার বেল হিয়ারিং করবেন বা জেরা করবেন, আর্গুমেন্ট করবেন, তখনও যেন সুবিধা হয়, বা কোনো পরামর্শ দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। সেক্ষেত্রে আমি এখানে একটা চার্ট দিয়ে দিয়েছি। এই চার্ট দ্বারা কি বোঝাচ্ছে এটা বোঝানোর চেষ্টা করছি। আমারই ভুল হতো, 323, 324, 325, 26 কোথায় কি বলা আছে। দেখেন 323, ডান দিকে যদি আসি, 323 সিম্পল হার্ট এর কথা বলা হয়েছে। তাহলে এখানে দেখেন, আর 324ও সিম্পল হার্টের কথা বলা হয়েছে। তো এখানে ফার্স্ট ব্র্যাকেটে ফার্স্ট লিখেছি, মানে এখানে 323, 24 প্রথম 2টি সেকশন, তাই ফার্স্ট। ফার্স্ট মানে প্রথম 2টি সেকশনে সিম্পল হার্টের কথা বলা হয়েছে। অপর পাশে যদি আমি যাই, ডান পাশে, তো এখানে ব্লান্ট উইপন, ব্লান্ট মানে ভোঁতা অস্ত্র, যেমন বাঁশের লাঠি, যেটা ধারালো নয়। বাঁশের লাঠি বা লোহার রড, এগুলো মামলা করার সময় বহুল ব্যবহৃত কি অস্ত্র। বাঁশের লাঠি দিয়ে আঘাত করলো, তারপরে লোহার রড দিয়ে আঘাত করলো, লোহার পাইপ দিয়ে আঘাত করলো, এই শব্দগুলো কিন্তু অস্ত্র, কিন্তু এগুলো ব্লান্ট উইপন বা ধারালো নয়, ভোঁতা অস্ত্র। তো বাম বাম পাশে আছে এগুলো। তো এখানে দেখেন ওট, ওট শব্দের অর্থ বিজোড়। তো 323, 324, 325 এবং 326 এর মধ্যে বিজোড় সংখ্যা কোন দুইটি? 323 এবং 325 এগুলো বিজোড়। তো দেখেন ব্লান্ট উইপন বলা আছে 323 এবং 325-এ, মানে বিজোড় সংখ্যা যেগুলো, সেগুলো ব্লান্ট উইপনের কথা বলা হয়েছে। আর শার্প উইপনের কথা বলা হয়েছে ইভেন নাম্বার, ইভেন মানে জোড় সংখ্যা, সেখানে 24 এবং 25-এ বলা হয়েছে, 24 এবং 26-এ। তার মানে যখন আমি চিন্তা করব যে ব্লান্ট উইপন বা সাধারণ অস্ত্র, তখন বিজোড় সংখ্যা 323 এবং 325-এ বলা আছে। শার্প উইপন জোড় সংখ্যা 324 এবং 326-এ বলা হয়েছে। এবার গ্রিভিয়াস হার্টের কথা যদি বলি, আমরা গুরুতর আঘাত কথা বলা হয়েছে লাস্ট 2টা সেকশন, 325 এবং 326। অর্থাৎ গুরুতর আঘাত পরের 2টি সেকশন। তাহলে এখানে যে চিত্রটা দেওয়া আছে, এটা দ্বারা আমি যদি আরো বাংলাভাবে সংক্ষিপ্ত করে বলি, তাহলে সাধারণ আঘাত প্রথম 2টি সেকশনে বলা হয়েছে 323 এবং 324। গুরুতর আঘাত পরের 2টি সেকশনে বলা হয়েছে, বা লাস্ট 2টি সেকশন 325, 326। এরপরে বাম পাশে যদি আমরা দেখি, গুরুতর আঘাতের কথা বলা হয়েছে, মানে ব্লান্ট উইপনের কথা বলা হয়েছে বিজোড় সংখ্যার 2টি সেকশন 323, 25। আর জোড় সংখ্যার যে সেকশন 2টি 24 এবং 26, সেখানে বলা হয়েছে শার্প উইপন বা গুরুতর বা মারাত্মক অস্ত্র। যিনি লাইনে আছেন বুঝতে পারলেন এই চার্ট দ্বারা কি বোঝানোর চেষ্টা করেছি? জি স্যার, জি। এই চার্ট দেখে কি সিম্পল আরো হার্ট জটিল মনে হলো না?
চার্ট দেখে না, কি জটিল খুবই মনে হলো না একটু সহজ হলো বিষয়টা মনে রাখা? সহজই হয়েছে স্যার, এটা মনে রাখাটা ইজি। মানে কারণ আমি আমি মনে রাখতে পারতাম না বলে আমি এই চার্টটা ডেভেলপ করছি, যেটা কোথাও নাই, আমার নোটেই শুধুমাত্র থাকে। আমার নোট দেখে কেউ যদি নকল করে সেটা ভিন্ন জিনিস, কিন্তু বাজারে কোনো গাইডে নাই বা কোনো বেয়ার একটাও নাই, এটা আমি তৈরি করেছি আমার বোঝার স্বার্থে। তাই এটা আপনাদের নোটেও আমি ইনক্লুড করে দিয়েছি। তো না, এটা মনে রাখার ধন্যবাদ চেষ্টা স্যার। করবেন এইভাবে এইভাবে। কিছু নিজস্ব কৌশল প্রয়োগ করলে মনে রাখা ইজি, কারণ ধারাগুলো তো মনে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। হুম হুম। তো এইভাবে আপনারা মনে রাখবেন। তারপরেও এমসিকিউ যখন প্রশ্ন আমি পড়াবো রিভিশন ক্লাসে, তখন এমসিকিউ প্রশ্নের উপর অনেক ধ্যান দেওয়া হয়। দেখেন আমি একটু আগে বলছিলাম দাঁতের বিচ্যুতি বা দাঁত ভেঙে ফেলছে বা সরিয়ে ফেলছে, ডিসলোকেশন একটি গুরুতর আঘাত। দেখেন 2025 সালের প্রশ্ন এখানে। দেখেন আগে এই এই জায়গা থেকে, মানে পার্ট 8 ধারা 319 থেকে 338, এই জায়গা থেকে 319 থেকে কোনো প্রশ্ন আসেনি এ যাবৎ পর্যন্ত। 320 থেকে প্রশ্ন এসেছে। কি বলা হয়েছে? ক ঘুষি মেরে খ এর দাঁত ফেলে দেয়। তো দাঁত ফেলে দেওয়া মানে তো ডিসলোকেশন, সেটা জুডিশিয়ারি 15, বার কাউন্সিল 13-তে এসেছে। এটা মারাত্মক জখম, মারাত্মক জখম বা গুরুতর আঘাত একই কথা, আমি নোট পড়াতে গিয়ে দেখলাম। গ্রিভিয়াস হার্টে, তাই বাংলা করা হয়েছে মারাত্মক জখম, আর এবার করা হয়েছে গুরুতর আঘাত। আমার নোটে কিন্তু উভয় বাংলায় উল্লেখ করা আছে আপনাদের বোঝার স্বার্থে। যিনি লাইনে আছেন বুঝতে পেরেছেন বাসেদ ভাই? জি স্যার, জি বুঝতে পেরেছি। তো দেখেন এই 320 থেকে এই দাঁত নিয়ে কিন্তু কথা হচ্ছে। এর আগে দুইবার প্রশ্নটা এসেছে, জুডিশিয়ারির 15-তে, বার কাউন্সিলের 13-তে। তখন অপশনে বলছে মারাত্মক জখম, এবার শব্দটা বলে দিয়েছে মারাত্মক জখম না বলে অপশনে দিচ্ছে গুরুতর আঘাত। শব্দ চেঞ্জ করে দিয়েছে। যদি ইংলিশ হতো গ্রিভিয়াস হার্ট, ইংলিশ একটা, কিন্তু বাংলার মধ্যে বাহারি শব্দ আছে, নানান শব্দ আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। তো আমি যতগুলো শব্দ পাই দেখেন আমার 320 যে সেকশন, এই সেকশনের মধ্যে কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। আমি আবারও চলে যাচ্ছি, দেখেন গুরুতর বা মারাত্মক আঘাত বা জখম। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছি? গুরুতর আঘাত বা মারাত্মক আঘাত, মারাত্মক গুরুতর জখম বা মারাত্মক জখম, তাই না? এখানে কিন্তু চারটা শব্দ আছে, গুরুতর বা মারাত্মক, আঘাত বা জখম। তার মানে গুরুতর আঘাত অথবা গুরুতর জখম, অথবা মারাত্মক আঘাত বা মারাত্মক জখম, চারটা শব্দ কিন্তু এর মধ্যে আছে, আছে না? বুঝতে পেরেছেন বাসেদ ভাই? জি 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 স্যার। তো দেখেন এই কারণে আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। এবার আমি এই যে 25 সালের যে প্রশ্নগুলো, আমার নোটটা তৈরি করতে দেরি হওয়ার কারণ হচ্ছে কয়েকটি কারণ, তার মধ্যে একটু অসুস্থ ছিলাম এটাও। আর এই যে যেগুলো বাজারে গাইড আছে, অধিকাংশ গাইড দেখবেন যে এই 2025 সালের বার কাউন্সিলের প্রশ্ন হয়তো বা সাপ্লিমেন্টারি আকারে শেষের দিকে দিয়ে দিয়েছে বা প্রথম দিকে দিয়ে দিয়েছে, যে 25 সালের এই প্রশ্নগুলো দেওয়া আছে। কিন্তু আমার নোটে এই স্টাইলে আমি প্রশ্ন সেট করি না। দেখেন আমরা একটু আগেই পড়লাম 319-20, এবং তার আন্ডারেই এই সেকশনগুলো থেকে, এই 10-12টা সেকশন পড়লাম, এই সেকশনগুলো থেকে বিগত সালে বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষার এমসিকিউ প্রশ্ন কি কি এসেছে সেটা আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি এবং আমি সাজিয়ে দিচ্ছি। তো দেখেন 2025 সালের প্রশ্ন 320 ধারার আন্ডারে আপনি এখানে সিরিয়ালি পেয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আপনি 320, 320, 320, তার মানে 320 থেকে এ যাবৎ কি ধরনের প্রশ্ন এসেছে এবং এরপরে আরো কি ধরনের প্রশ্ন আসতে পারে আপনি কিন্তু ধারণা করে ফেলতে পারবেন। তো এই যে খুঁজে খুঁজে প্রশ্ন বের করা, এটা কোন সেকশন থেকে এসেছে এবং এটা কত নম্বর পেজে সেট হবে, এগুলো কিন্তু সময় সাপেক্ষ বিষয়, তাই নয় কি? এই কারণে জি সময় স্যার, লাগছে, অবশ্যই। কিন্তু কিন্তু আপনাদের জন্য উপকার হবে, কারণ আপনারা এই সপ্তাহে নোট পেয়ে গেলে দেখবেন যে আপনাদের খুঁজে বের করতে হবে না যে এই প্রশ্নটা কোথা থেকে আসছে কিভাবে আসছে, আপনার সিরিয়ালেই পাবেন। এবং আমার নোট সিরিয়ালে থাকার কারণে সহজে মনে রাখা সুবিধা হবে এবং পড়তে পছন্দ করে। আমার নোটের কেউ এ যাবৎ কি করেনি, দুর্নাম করেনি, সবাই পছন্দ করেছে যারা যারা নিয়েছে। এবং ভিডিও যারা দেখেন তারা দেখবেন যে নোটটা খুব সিরিয়ালি আমি রাখার চেষ্টা করি যেন পড়তে সুবিধা হয়। দেখেন এখানে আবার দণ্ডবিধি অনুসারে কোনটি গুরুতর আঘাত, এখানে খ দাঁত ফেলে দেওয়া বা দাঁত ভেঙে ফেলা, এই দাঁত নিয়ে খালি প্রশ্ন আসছে, অন্য কোনো জায়গা থেকে প্রশ্ন আসে না। আবার দেখেন
পেনাল কোডে কত প্রকারের আঘাতকে গুরুতর আঘাত হিসেবে চিহ্নিত করা হয়েছে? বার কাউন্সিল 12 এবং 20। তাহলে এটা 8 প্রকার। এই 8 সংখ্যাটাকে আমি হাইলাইট করে দিয়েছিলাম, তাহলে 8 সংখ্যাটা মনে রাখতে হবে। এই হলো 320 থেকে প্রশ্ন। নেক্সট 320 থেকে 320-এ যে আমি 8 প্রকারের ক্ষেত্র দেখালাম, এই দাঁত নিয়ে বারবার প্রশ্ন আসছে। দাঁত বাদে চোখ নিয়ে প্রশ্ন আসতে পারে, নাক নিয়ে প্রশ্ন আসতে পারে। কেউ কাউকে ঘুষি মেরে তার নাকটাকে কি করলো, ভেঙে দিল। নাকের হাড় তো তরুণাস্থি বলে বা নরম হাড়, এক ঘুষিতে নাক নাক ভেঙে যেতে পারে। নাক ভেঙে নিয়ে প্রশ্ন আসতে পারে নেক্সট আপনাদের, পারে না আসতে ভাই? জি, অবশ্যই আসতে পারে। এ দেখেন এখানে নাক নিয়ে প্রশ্ন আসছে। এক্স ওয়াই কে নাকে ঘুষি মেরে নাক ভেঙে দেয়। এখন বলা হচ্ছে যে দ্য পেনাল কোড 1860-এর কোন ধারায় এক্স অপরাধ করেছে। এবার কোন ধারে অপরাধ করেছে, তার মানে এখানে 320 ধারা কিন্তু সংজ্ঞা দেওয়া আছে। এখানে 320 ধারা কিন্তু সেকশনেই নাই, তাহলে এখানে 325 হবে। 325 কেন হবে? দেখেন 325 কেন হবে, নাক ভেঙে দাও কিন্তু গুরুতর আঘাত, কিন্তু ঘুষি মারলে এখানে কোনো মারাত্মক অস্ত্র আছে কি? না, মারাত্মক অস্ত্র তো নাই এখানে। মারাত্মক অস্ত্র নাই, তার মানে এখানে মারাত্মক অস্ত্র নাই। তার মানে কি, ব্লান্ট উইপন। আমার হাতটা কি একটা, যখন আমি ঘুষি তুলবো, তো এই ঘুষিটা কিন্তু একটা সাধারণ অস্ত্র, তাই না? এটা কিন্তু একটা অস্ত্র, সাধারণ অস্ত্র। মানে এখানে ব্লান্ট উইপন, কারণ এখানে কোনো ধারালো কোনো কিছু নাই। আর এটা হচ্ছে গুরুতর, তো হলো এখানে ব্লান্ট এবং গ্রিভিয়াস। একটু আগে আমি যে চার্ট চার্ট পড়লাম, দেখেন ব্লান্ট, তার মানে এ ব্লান্ট দেখাচ্ছে কোথায়, 325-এর দিকে। গ্রিভিয়াস 325। তার মানে এই চারটা যদি আপনি মনে রাখেন, তাহলে আপনি সহজেই কিন্তু এটা বলতে পারবেন। কারণ ব্লান্ট উইপন, আমার হাতের ঘুষি হচ্ছে একটা ব্লান্ট উইপন, যেটা ওড বা বিজোড় সংখ্যাকে চিহ্নিত করে। তাহলে 323 এবং 325-এ ব্লান্ট উইপনের কথা বলা হয়েছে। আবার এই পাশে বলছে গ্রিভিয়াস আর্ট, তো মানে ঘুষি মেরে, তাহলে এখানে ব্লান্ট উইপন, গ্রিভিয়াস আর্ট মানে গুরুতর আঘাত। তাহলে এই দুইটাকে যদি আমি চিহ্ন করি এভাবে, তাহলে 325-ই হয় না? তাহলে এই যে চার্ট, এই চার্টটা কিভাবে কাজে লাগবে এবার বুঝতে পারলেন আরো ভালোভাবে, আসাদ ভাই? জি স্যার, জি, বুঝতে পেরেছি। তাহলে এই প্রশ্নে 325 চিহ্ন করার জন্য কিন্তু ওই চার্টটা আপনার কাজে লাগবে ভালোভাবে। তো এইভাবে আরো প্রশ্ন আসতে পারে ঘুরিয়ে ফিরে, যে গুরুতর মারাত্মক অস্ত্র দিয়ে সাধারণ আঘাত করলো তখন 324 হয়ে যাবে, মারাত্মক অস্ত্র দিয়ে মারাত্মক আঘাত করলো তাহলে 326 হয়ে যাবে। এখন আমার মুখস্থ হয়ে গেছে, কারণ আমি বারবার এগুলো আদালতে প্র্যাকটিস করছি বলে মুখস্থ হয়ে গেছে। তো আমরা চলে যাই পরের আলোচনায়। পার্ট 9, ধারা 339 থেকে 358। এটা ষোড়শ অধ্যায় থেকে, মানে শরীরের বিরুদ্ধে অপরাধ। 339, অবৈধ বাধা, রংফুল রেস্টেন করা মানে কাউকে আটকে দেওয়া বা বাধা দান করা। এখানে অবৈধ বাধা লেখা আছে, তাহলে এখানে অবৈধ না লিখে এখানে অবৈধ শব্দের পরিবর্তে অপরাধমূলক বাধা শব্দটা আসতে পারে। ইংরেজি হচ্ছে রংফুল। আর এখানে ইংরেজি যে শব্দগুলো আছে এর মধ্যে জাস্ট ভলুন্টারি, অবস্ট্রাগল, অবস্ট্রাগল মানেও কিন্তু বাধা দেওয়া। তো অবস্ট্রাগলের সাথে রেস্টেনের একটা কানেকশন আছে, এতটুকু মনে করলেই হবে। আর এটা আমি সংজ্ঞা বোঝানোর জন্য যেটা বলেছি, উন্মুক্ত স্থানে চলাচলের অধিকারের প্রতিবন্ধকতা সৃষ্টি করা। আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে 36 নং অনুচ্ছেদের লঙ্ঘন। 36 নং অনুচ্ছেদে কি বলা আছে, এটা কিন্তু আমি যুক্ত করেছি। 36 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে মানুষের চলাফেরা করার অধিকার আছে। তো চলাফেরা করার অধিকারটাকে কেউ যদি লঙ্ঘন করে, তাহলে সেইটা এই 339 ধারার অপরাধ হবে। এটা সংজ্ঞার মধ্যে পড়বে। শাস্তি আছে অন্য ধারার, কিন্তু সংজ্ঞার ধারা এটা। উন্মুক্ত স্থান কেন? আচ্ছা, তাহলে আমরা একটু আগে শেষ করলাম আঘাত সংক্রান্ত ধারাগুলো, 319 থেকে 338 পর্যন্ত। এবার আমরা 339 থেকে শুরু করেছি বাধা দেওয়ার। তো বলছিলাম উন্মুক্ত স্থানে চলাচল, উন্মুক্ত স্থান বলতে রাস্তাঘাটে চলাচল। তো রাস্তাঘাটে তো চলাচলের সবার অধিকার থাকবে, কিন্তু কেউ যদি রাস্তার পরিবর্তে আমার বাসার ভেতর দিয়ে চলাচলের চেষ্টা করে, তাহলে কি আমি চলাচল করতে দিব? না, না, এটা তো দেওয়া যাবে না। তো এই মানে কারো বাসার ভিতর দিয়ে চলাচলের তো সবার অধিকার নাই। কিংবা মনে করেন যে আপনার একটা ফসলি জমি আছে, আপনি ধান লাগিয়েছেন, তো এই ধানের জমির বা ক্ষেতের ভেতর দিয়ে চলাচল করতে গিয়ে আপনার ধান নষ্ট করে ফেলছে, তো আপনি এটা চলাচলে বাধা সৃষ্টি করবেন তো নিশ্চয়ই, তাই না? অবশ্যই। তাহলে এইটা
তখন আর এই ধারার অপরাধ হবে না। কারণ যেখানে যার চলার অধিকার আছে সেই চলার অধিকারে যদি বাধা সৃষ্টি করি তাহলে সেটা এই ধারার অপরাধ হবে। আর চলার অধিকার নাই সে যদি চলাচল করে তাহলে তার আরেকটা অপরাধ হয়ে যাবে, অনধিকার প্রবেশ হয়ে যাবে, সেটা আমরা ভিন্ন সেকশন, সেটা আমরা দেখব পরবর্তীতে। তার মানে রাস্তাঘাটে চলার সবার অধিকার আছে, সেই রাস্তায় বা উন্মুক্ত স্থানে চলাফেরা করতে আমি কাউকে যদি বাধা সৃষ্টি করি তাহলে সেটা অবৈধ বাধা হিসেবে গণ্য হবে। এর ব্যতিক্রম বা এক্সেপশন আছে, সেটা হচ্ছে গুড ফেথ। শব্দটা মনে রাখবেন, মানে সরল বিশ্বাসে প্রতিবন্ধকতা সৃষ্টির আইনানুগ অধিকার আছে মর্মে সরল বিশ্বাসে বেসরকারি কোনো স্থল বা জলপথে বাধা সৃষ্টি করলে এ ধারার অপরাধ হবে না। মনে করেন যে আমি মনে করছি এটা আমার জমি, কিন্তু আসলে এটা আমার জমি না। আমি ভুল মনে করে একজন ব্যক্তি তার জমিতে চলাফেরা করছে, আমি তাকে বাধা দিলাম, বলছি আপনি কেন আমার জমিতে চলাফেরা করছেন?" তার মানে একটা যদি ভুল বোঝাবুঝি হয়, যেখানে চলাফেরার অধিকার নাই মনে করছি আমি, আসলে তার চলাফেরার অধিকার আছে, এরকম যদি মিস আন্ডারস্ট্যান্ডিং হয় এবং সেটা যদি সরল বিশ্বাসী হয়, উইথ গুড ফেথ হয়, তাহলে সেইটা আবার কি হবে না, এ ধারার অপরাধ হবে না। একটা ইলাস্ট্রেশন বা উদাহরণ আছে, ইলাস্ট্রেশনের বাংলা হচ্ছে উদাহরণ। দেখেন, নট বিলিভিং ইন গুড ফেথ এই শব্দটা আছে ইংরেজিতে, বাংলা করি প্রতিবন্ধকতা সৃষ্টির অধিকার আছে মর্মে সরল বিশ্বাস ব্যতীত, মানে সরল বিশ্বাস নাই, এ জেড এর চলাচলের অধিকার আছে এমন পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে এ অবৈধভাবে জেড কে বাধা দান করলো, তার মানে এ ধারার অপরাধ হবে। আর যদি সরল বিশ্বাস ব্যতীত শব্দটা যদি না থাকতো, সরল বিশ্বাস সহ যদি করে, তাহলে কিন্তু অপরাধ হতো না। ক্লিয়ার হলেন বিষয়টা? জি স্যার, জি, এখানে সরল বিশ্বাসটাই আসল ব্যাপার, তাই না স্যার? এখানে সরল বিশ্বাসটা একটা ব্যাপার, এটা আসল ব্যাপার না। আসল ব্যাপার হচ্ছে কাউকে বাধা দেওয়া, এবং এই বাধা দিতে গিয়ে আমি সরল বিশ্বাসে দিলাম না ইচ্ছাকৃত ভাবে দিলাম। এই সরল বিশ্বাসের বিপরীত হচ্ছে গিলটি মাইন্ড। সরল বিশ্বাসের বিপরীত কি? গিলটি মাইন্ড গিলটি মানে মাইন্ড মানে অপরাধী দুষ্টু মন মন। আর কি। অপরাধী মন বা দুষ্টু মন, তো আমার যদি দুষ্টু মন থাকে তাহলে সরল বিশ্বাস তো নিশ্চয়ই থাকবে না। কারণ জি অবশ্যই। যারা সরল মানুষ তাদের মনের মধ্যে কিন্তু দুষ্টু বুদ্ধি থাকে না। তার এই সরল বিশ্বাসে হ্যাঁ। যদি কোনো কিছু করা হয়, ভুল ক্রমে হয়ে যায়, সেক্ষেত্রে দুষ্টু মন থাকে না। দুষ্টু মন কিন্তু সে চালাকি করে অনেক কলা কৌশলে কোনো কার্য উদ্ধার করার চেষ্টা করে। তো এখানে আমরা গিলটি মাইন্ডটা যখন মাথায় রাখবো তখন ইন্টেনশন শব্দটা আসবে, মোটিভ শব্দটা আসবে, এগুলো বুঝতে হবে যে সে আসলে কমন সেন্স দিয়ে আমরা চিন্তা করব যে সে আসলে এখানে কি করলো। দেখেন যে সরল বিশ্বাস ব্যতীত, তার মানে সরল বিশ্বাস ব্যতীত মানে ইচ্ছাকৃত ভাবে, তার মানে ইন্টেনশনালি বা অভিপ্রায় সহ, তার মানে তার ভিতরে গিলটি মাইন্ড আছে। যদিও গিলটি মাইন্ডের কথা উল্লেখ করেনি, তার মানে এখানে ধরে নিচ্ছে আমরা গিলটি মাইন্ড আছে, তাই তো সরল বিশ্বাস নাই। না হলে কেন অন্যের চলাফেরার পথে মানুষ বাধা সৃষ্টি করবে, তাই নয় কি? জি অবশ্যই। তাহলে গিলটি মাইন্ড যদি না থাকে তাহলে তো জেনারেল এক্সেপশন অর্থাৎ 76 থেকে 106 ধারার মধ্যে চলে যাবে, সরল বিশ্বাস তখন চলে আসবে। গিলটি মাইন্ড না থাকলে তো অপরাধী হবে না, সেটা আমি আগে ক্লিয়ার করে দিয়েছি আগের সেকশন গুলোতে। তো প্রতিটা অপরাধ যখন আমরা নতুন অপরাধ পড়বো এর মধ্যে গিলটি মাইন্ড খোঁজার চেষ্টা করবেন। তো এখানে গিলটি মাইন্ডের কথা উল্লেখ না থাকলেও এই ঘটনা দেখে, উদাহরণ দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ এই লোকের ভিতরে গিলটি মাইন্ড আছে, তার মানে এই অপরাধ করেছে এখানে। এরপরে আরেকটা অপরাধ 340, অবৈধ অবরোধ বা আটক। অবরোধ বা আটক একই জিনিস। ইংরেজিতে হচ্ছে কনফাইনমেন্ট, মানে আটকে রাখা কাউকে, আবদ্ধ স্থানে আটকে রাখা। এর আগে হচ্ছে উন্মুক্ত স্থান বললাম, এবার আবদ্ধ স্থান। আবদ্ধ স্থান কি হতে পারে? ঘর হতে পারে, দোকানপাট হতে পারে যেটা চার দেওয়ালের মাঝে, তিন দেওয়ালে হতে পারে, গোলাকার গোলাকার কোনো তাঁবু হতে পারে, কোনো প্লেন হতে পারে, কোনো কার হতে পারে। তার মানে উন্মুক্ত নয়, ওপেন না। এই ধরনের কোনো যদি জায়গা হয়, এই ধরনের জায়গায় কাউকে তার আটকে মানে রাখলে স্যার সেটা। অনেকটা বলেন। আয়নাঘর, তাই তো? আয়নাঘর তো অনেক বড় একটা আবদ্ধ স্থান। একটা সাধারণ আবদ্ধ স্থান হলেও সেটা কাউকে আটকে রাখলে মানে সে উন্মুক্ত জায়গায় যদি চলাচলের করতে না দিই তাহলে হয়তোবা সামনে তাকে দাঁড়াচ্ছি, তাকে সামনে আগাতে দিচ্ছে না। আর কোনো জায়গায় আটকে রাখা মানে চারিদিকে দেওয়াল আছে সেখানে নেজে তাকে আটকে রাখলাম, অথবা তাকে বেঁধে রাখলাম কোনো জায়গায়। উন্মুক্ত জায়গায় বেঁধে রাখলেও সেটা আটকে রাখা বলা হবে না, সেটা আটক হবে, সরি, অবৈধ বাধা হবে।
কিন্তু যখন আমি আবদ্ধ জায়গায় কাউকে রাখবো, তখনই সেটাই 340 ধারায় আটক বা অবরোধ হবে। যেমন কিডন্যাপ করে নিয়ে যে কাউকে আটকে রাখা হয়, বা কাউকে গৃহবন্দী করে রাখা হয়, এই টাইপের। উদাহরণ দেখেন, এ জেড কে একটি ঘরে যেতে বাধ্য করতো। বাধ্য করতো মানে বাধ্য করার পর, তার মানে এ জেড কে যেভাবে হোক বাধ্য করলো, হয়তো বা অস্ত্রের মুখে, অথবা ধাক্কা দিয়ে, বা তাকে ব্ল্যাকমেল করে, বা প্রেসার সৃষ্টি করে, যেইভাবে হোক না কেন, জাস্ট বাধ্য করতো। বাধ্য দ্বারা, বাধ্য করার উপায়টা উল্লেখ করা নাই, কিন্তু বাধ্য করেছে। এবার জেড চলে গেল সেই ঘরে, সেখানে তালাবদ্ধ করে রাখে। তার মানে জেড ঘরে চলে গেল, বাইরে থেকে এ তালা দিয়ে রাখলো, যেন জেড কোনো দিকে যেতে না পারে। তালা দিয়ে রাখলে তো সে বের হতে পারবে না। বের হতে পারবে না, সে আটকে গেল। তার মানে 340 ধারার অবরোধ, আটক বা অবৈধ, অবরোধ বা অবৈধ আটকের অপরাধ হলো রংফুল কনফাইনমেন্ট হলো। তাহলে এ অবৈধভাবে জেডকে অবরোধ করলো। এই হচ্ছে উদাহরণ। পেনাল কোডে এই ধরনের উদাহরণ দিয়ে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে, বিশেষ করে রিটেনে প্রশ্ন বেশি আসে, যেটাকে আবার বলা হয় প্রবলেমেটিক প্রশ্ন বা ফ্যাক্ট বেস কোশ্চিন বা সমস্যামূলক প্রশ্ন। রিটেনে পাশ করার একটা মোক্ষম জায়গায় হচ্ছে এই প্রবলেমেটিক প্রশ্ন। প্রবলেমেটিক প্রশ্ন থেকে সবচেয়ে বেশি নম্বর পাওয়া সম্ভব। প্রবলেমেটিক প্রশ্ন থেকে 40, 35, 40 নম্বর কমন চলে আসে। আমি এবার, যারা রিটেন পরীক্ষা দিয়েছে এই 28 জুনে, আমার যে ফাইনাল টেস্ট নোট ছিল সেখানে এত প্রবলেমেটিক প্রশ্ন আলোচনা করেছি যে আমার স্টুডেন্টরা 35 নম্বরের প্রবলেমেটিক প্রশ্ন কমন পেয়ে গেছে। আপনাদের পাস কততে বলেন তো রিটেনে? 50 না স্যার? 50-এ পাস। আর আমার একটা ছোট নোট থেকে 35 নম্বরের শুধু প্রবলেমেটিক প্রশ্ন কমন দিয়েছি। এবং উল্লেখ করি, প্রবলেমেটিক প্রশ্ন যদি 3-এর মধ্যে আসে, 5-এর মধ্যে আসে, তো এই মানে 100% ম্যাথের মতো নম্বর দেওয়া হয়, 5-এ 5ই দেওয়া হয়। তার মানে প্রবলেমেটিক প্রশ্নে যদি আমার স্টুডেন্টরা 30-এর উপরে নম্বর পায়, তাহলে আর পাস হতে সমস্যা হবে? না। তো আপনাদের এই জায়গায় প্রবলেমেটিক প্রশ্নের কথা কেন মনে করে দিচ্ছি, এই যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো ভালোভাবে যদি বুঝতে পারেন, তাহলে এটা কোন অপরাধ, কোন ধারা, এগুলো একটু মনে রাখতে পারলে আপনার রিটেনের জন্য এগিয়ে থাকবেন। বিশেষ করে পেনাল কোডে প্রবলেমেটিক প্রশ্ন ধরার জন্য পেনাল কোডে দেখবেন প্রচুর উদাহরণ সেট করা আছে আমার। ইংলিশটাও দিয়ে দিয়েছি, এবং সাথে সাথে আমার নিজের ভাষায় বাংলাটাও দিয়েছি, যেন আপনি ধরতে পারেন। আর অন্যান্য সাবজেক্টে এত উদাহরণ দেইনি, আসলে পেনাল কোডে উদাহরণের সংখ্যাই বেশি। আরেকটি প্রশ্ন, একটি ভবনের বহির্ভাগে আগ্নেয়াস্ত্রধারী লোক মোতায়েন পূর্বক, তার মানে একটা বিল্ডিং, বিল্ডিং এর বাইরে বন্দুক সহ লোক দাঁড়িয়ে দিয়েছি, 2-4টা। বিল্ডিং এর ভেতরে একজন ব্যক্তি আছে, জেড আছে ভেতরে। এবার জেডকে বের হতে দিচ্ছে না, বলছি তুমি যদি বের হও তাহলে এই যে গুলি করে মেরে ফেলবে আমার লোক। তাহলে কোনো কাজ করে নিব বলে হয়তো বা এই ধরনের কাজ করা হচ্ছে। তো এটা করলেও কি হবে? যদিও তালাবদ্ধ করে রাখা হয়নি, কিন্তু তালাতে, তালা, আগের উদাহরণে তালা বদ্ধ করে রাখলে মানুষ বের হতে পারবে না, কারণ দরজা আটকানো। আর এবার দরজা খোলা আছে ঠিকই, কিন্তু দরজার বাইরে তালার থেকে বড় কিছু আছে, অস্ত্রধারী লোকজন। তাহলে বের হলে কিন্তু গুলি করতে পারে। এই কারণে এটাও কি এই ধারার অপরাধ হবে। তাহলে এ জেড কে বলল যে যদি সে ভবনটি ত্যাগের চেষ্টা করে তবে তাকে গুলি করা হবে, তাহলে কি আর বের হবে সে? প্রাণ ভয় আছে না জেডের। না। তাহলে, তাহলে এই কাজের মাধ্যমে এ কি করলো, জেডকে অবরোধ করলো। ক্লিয়ার হলো উদাহরণ দুইটা? জি স্যার। এখন ওপরে কিন্তু উদাহরণ দেওয়া আছে যে চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। এখানে কিন্তু ঘরের মধ্যে আবদ্ধ করলে এরকম কোনো কিছু বলা নাই, তো এখানে খোলা মাঠের মধ্যে হতে পারে বা রাস্তায় হতে পারে। আমরা তাহলে 339, 340 দুইটা অপরাধের সংজ্ঞা পড়লাম, বুঝলাম, কনসেপ্ট ক্লিয়ার হলো যে এইটা করলে, এই কাজটা করলে এই অপরাধ হবে। এরপরে সাজার বিধানগুলো দেখবো। পেনাল কোডে অ্যাকচুয়ালি অপরাধের সংজ্ঞা এবং সাজার বিধান দেওয়া আছে, এটাই পেনাল কোড। 341 অবৈধ বাধা দানের শাস্তি আছে, 1 মাস, এবং এটা অবশ্যই বিনাশ্রম হবে, সশ্রম দেওয়ার সুযোগ নাই। এবং সর্বোচ্চ 500 টাকা অর্থদণ্ড অথবা অভয়দণ্ড। 342 অবৈধ অবরোধের শাস্তি 1 বছর, সশ্রম বা বিনাশ্রম, 1,000 টাকা অর্থদণ্ড অথবা অভয়দণ্ড। 343
3 দিন বা ততোধিক ব্যাপী অবরোধের শাস্তি, 3 দিন অথবা 4, 5, 6, 7, 8, 9 দিন, মানে সর্বোচ্চ দিন, এরকম যদি হয় তাহলে 3 দিন বা তার থেকে বেশি পর্যন্ত, 3 থেকে 9 দিন যদি কাউকে আটকে রাখে তাহলে 2 বছর। আর 344-এ বলছে 10 দিন বা তার বেশি, 10, 11, 12 এভাবে আনলিমিটেড দিন পর্যন্ত কাউকে যদি অবরোধ করে রাখা হয়, যেমন আয়না ঘরে অবরোধ করে রাখা হয়েছিল, তেমন হলে 3 বছর শাস্তি জাস্ট অবরোধ করার জন্য। আর অন্যান্য যদি অত্যাচার করে সেটার জন্য তো আলাদা শাস্তি হবেই। 345, মুক্তির জন্য রিট ইস্যু করা সত্ত্বেও অবরোধের শাস্তি। রিট বোঝেন বাসেদ ভাই? জি স্যার, এটা রিট হচ্ছে সরকারের কোনো অধ্যাদেশের বিরুদ্ধে কোনো জনগণ যদি প্রতিকার চায় তাহলে সেটা রিট বলা হয়। না, এখানে রিট আপনার 103 অনুচ্ছেদ সংবিধানের, 103 সংবিধান আশা করি সবার, প্রতিটা স্টুডেন্টের বাসায় আছে। রিট সম্পর্কে আরো ডিটেলস আছে, কিন্তু সংবিধানে বেসিক্স দেওয়া আছে রিটের। 102 অনুচ্ছেদ মানে আর্টিকেল 102, এখানে বলা হচ্ছে হাইকোর্টে রিট করার এখতিয়ার আছে, মানে হাইকোর্ট রিট পিটিশন শুনবেন এবং সেটা এন্টারটেন করবেন বা সেটার আদেশ দিবেন। তো রিট বিভিন্ন প্রকার হয়, তো এখানে যে রিটের কথা বলা হচ্ছে রিট অফ হ্যাবিয়াস কর্পাস। হ্যাবিয়াস কর্পাস মানে হচ্ছে একজন মানুষ হারিয়ে গেছে, বা ধরে নেওয়া হচ্ছে তাকে কোথাও বন্দি করে রাখা হয়েছে। তো এই রিট পিটিশন যদি করা হয় যে এই যাকে আটকে রাখা হয়েছে তাকে কি করা হোক, বের করে দেওয়া হোক, এই রিট ইস্যু করার পরেও যদি তাকে বের করে না দেয়, তাহলে এখানে বলা হচ্ছে অন্য ধারার শাস্তির সাথে অতিরিক্ত 2 বছর হবে। এখন মনে করেন অন্য ধারায় কি আছে, যেমন 141-এর সাথে 145 যুক্ত হতে পারে, তারপরে 142-এর সাথে যুক্ত হতে পারে, বা 144-এর সাথে। মনে করেন 144 যদি ধরি, একজন ব্যক্তিকে 1 মাস ধরে আটকে রাখা হয়েছে, তারপরে তার পরিবার রিট করা হলো, তাহলে 10 দিনের বেশি হচ্ছে, তার মানে 144 ধারা তো কনফার্ম, তার মানে 3 বছর সাজা তো হয়ে গেল। আর রিট ইস্যু করার কারণে, এই রিটের কারণে আরো 2 বছর যুক্ত হবে। তার মানে এই যে এখানে যে 3 বছর আছে, এই 3 বছরের সাথে এখানের 2 বছর যুক্ত হয়ে টোটাল 5 বছর হয়ে যাবে। এটা ক্লিয়ার হলেন কিনা বাসেদ ভাই? জি স্যার, বুঝতে পেরেছি। মানে এই অন্যরা দুইটা ক্লিয়ার মিলে হয়েছেন? টোটাল শাস্তিটা দেওয়া হবে আর কি। হ্যাঁ, এখানে দুইটা মিলে 45 টোটাল ধারা শাস্তি বলছে 5 বছর হবে। এখানে অন্য ধারার সাথে যুক্ত হবে। এখন যদি মনে করেন যে যেদিনকে হারিয়ে গেছে তার পরের দিনই যদি রিট করা হয়, তার মানে 2 দিন আটকে ছিল, তাহলে 2 দিন আটকে রাখলে তো 1 বছর হবে। এই 1 বছরের সাথে 2 বছর যুক্ত হয়ে 3 বছর হবে। 3 দিন আটকানোর পর যদি রিট করা হয় তাহলে এই 2 বছরের সাথে এই 2 বছর যুক্ত হয়ে 4 বছর হবে। আর 10 বা তার বেশি দিন আটকে রাখার পর যদি রিট ইস্যু করা হয়, তাহলে এই 3 বছরের সাথে 2 বছর যুক্ত হয়ে 5 বছর হয়ে যাবে। এটা বলা হচ্ছে। 346, গোপন স্থানে অবৈধ অবরোধের শাস্তি, অর্থাৎ সাধারণ স্থানে, যা এমন স্থানে রাখলো সাধারণভাবে তাকে খুঁজে পাওয়াটা টাফ হয়ে যাবে, তার মানে গোপন জায়গায় কিডন্যাপ করে নিয়ে গেলে সাধারণত গোপন জায়গায় রাখা হয়। তাহলে এখানে অতিরিক্ত 2 বছর অন্য ধারার সাথে। তার মানে এখানে কতদিন আটকে রেখেছে সেটা বিবেচনা করে এই সেকশনগুলো নির্বাচন করতে হবে। 1, 2, 3 দিন, মানে 1, 2 দিনের জন্য 342, 3 দিন থেকে 9 দিনের জন্য 343, তারপরে 10 দিন থেকে আনলিমিটেড দিনের জন্য 344 ধারা, আর তারপরে 345, 346 হচ্ছে গোপন স্থানে রাখলে এই অন্য ধারার সাথে 2 বছর যুক্ত হবে। এটা বলা হচ্ছে। 347, বলপূর্বক আদায়, এক্সটর্টিং। এর আগে আমরা দেখলাম 339, সরি 329, 31, 32 এগুলোতে এক্সটর্শনের বিষয়, বা অবৈধ কাজে বাধ্য করতে অবরোধের শাস্তি। তো এর আগে ছিল জোর করে কোনো কাজ করে নিবে, অথবা আঘাত করবে, অথবা কোনো কিছু ছিনিয়ে নিবে, বলপূর্বক আদায় করবে, এক্সটর্শন করবে। উদ্দেশ্য ছিল এক্সটর্শন বা কোনো জোর করে কাজ করে নেওয়া, অবৈধ কাজ। রাজি হচ্ছে না, এর আগে দেখলাম আঘাত করছিল, এবার রাজি হচ্ছে না, কি করবে? আটকে রাখবে। বাসেদ ভাই বুঝতে পারলেন ওই আগের সেকশনের সাথে এই সেকশনের পার্থক্য? হ্যাঁ বাসেদ ভাই, জি স্যার। এর আগের সেকশনে আমরা দেখলাম এক্সটর্শন অথবা
অবৈধ কাজে বাধ্য করার জন্য গুরুতর আঘাত করলো, এবার গুরুতর আঘাত না করে অবৈধভাবে অবরোধ করে রাখছে, সেক্ষেত্রে 347-এ শাস্তি হবে 3 বছর। তার মানে উদ্দেশ্য ছিল কোনো কিছু ছিনিয়ে নেওয়া বা কোনো এমন কাজ করে নিবে যেটা অবৈধ কাজ, কাজ করতে রাজি হচ্ছে না, তার মানে তাকে আটকে রাখছে। ক্লিয়ার? জি জি জি, অবশ্যই। 347, স্বীকারোক্তি আদায়, সেখানেও কিন্তু ছিল এটা, স্বীকারোক্তি আদায় অথবা সম্পত্তি প্রত্যর্পণে একটা আহ সম্পত্তি লিখে নিবে, জোর করে লিখে দিচ্ছে না, শাস্তি সেখানেও ছিল, সেখানে আঘাত করছিল, এখানে অবরোধ করছে, এখানেও 3 বছর। আর কয়েকটি সেকশন তাহলে হয়ে যাবে। আমরা পড়ছি ষোড়শ অধ্যায়, মানব শরীরের বিরুদ্ধে অপরাধ, 349 থেকে 358 পড়লে শেষ হয়ে যাবে। এখানে আছে অপরাধমূলক বল প্রয়োগ ও আক্রমণ, ক্রিমিনাল ফোর্স অ্যান্ড অ্যাসল্ট। ফোর্স মানে বল প্রয়োগ, এটা আমরা সায়েন্সেও পড়েছি, ফিজিক্সে। আর অ্যাসল্ট, অ্যাসল্ট শব্দটা আমরা এখানে পড়ছি, অ্যাসল্ট মানে আক্রমণ করা। তা আক্রমণ আর আঘাতের মধ্যে আবার একটু পার্থক্য আছে, আমরা আজকে দেখব। আমরা আক্রমণ মানে মারামারি বোঝাই, মারামারি দ্বারা আক্রমণ, তারপরে আঘাত করে, এগুলোকে আমরা গুলিয়ে ফেলি একই মনে করি, কিন্তু পেনাল কোডে একটু পার্থক্য আছে। 349, এর আগে দেখেন অদ্ভুত মিল আছে। 339-এ নতুন একটা অপরাধ শুরু হলো, অবৈধ বাধা। এরপরে এসে আবার 349 একটা নতুন অপরাধ শুরু হলো, সেটা হচ্ছে বল প্রয়োগ বা ফোর্স। এইভাবে মনে রাখতে হবে। আমি পেনাল কোডের শেষের দিকে কিন্তু আবার কিছু টিপস আছে, এক নজরে পেনাল কোড বলে, যেটা এই 2025 সালের এই ভার্সনে আপনাদের যে নোটটা দিব এটাতেই যুক্ত করা হয়েছে। কিছু টিপস আছে এক নজরে পুরো আইনটাকে খুব ভালোভাবে বোঝার জন্য। তো এখানে দেখবেন যে এই ধরনের কিছু সেকশন আছে। 39-এ একটা নতুন আইন শুরু হলো, 49-এ আরেকটা নতুন আইন শুরু হলো। তার মানে কোন সেকশনে কি আছে এটা মনে রাখার জন্য এটা মনে রাখা জরুরি, যে কোন সেকশনে কোন অপরাধ এবং সেই অপরাধের শাস্তি কত কত ধারায়। শাস্তির পরিমাণটা মনে না না রাখা গেলেও ধারা মনে রাখলেও অনেক সময় ভালো নম্বর পাওয়া সম্ভব, বিশেষ করে রিটেনে। আর এমসিকিউ এ ধারাভিত্তিক প্রশ্ন আসলে তো পারবেন। সংজ্ঞায় বলা হচ্ছে কোনো ব্যক্তি কি করবে, দৈহিক শক্তিতে মানে শরীরের শক্তিতে বা বস্তুর মাধ্যমে, কোনো লাঠি বা হকি স্টিক বা কোনো লোহার পাইপ, যে কোনো বস্তু বা পশুর মাধ্যমে, কোনো গরু, কোনো মহিষ, কুকুর, ছাগল, ভেড়া, ঘোড়া, এই ধরনের কোনো পশুর মাধ্যমে, বা কোনো সাপও এখানে পশুর হিসাবে ধরতে হবে। একটা প্রাণী যেহেতু সাপ, কারো পোষা সাপ আছে, এই সাপ দিয়ে কাউকে ছোবলের চেষ্টা করা হলো, দংশনের চেষ্টা করা হলো, সেটাও কিন্তু একটা কি অপরাধ হবে, এবং এই সাপটা এখানে অস্ত্র হিসাবে ইউজ হবে। অপর কোনো ব্যক্তিকে গতিশীল করে বা গতির পরিবর্তন করে তবে সে বল প্রয়োগ করেছে মর্মে গণ্য হবে। ফিজিক্সে আমরা যেটা পড়েছিলাম, নিউটনের প্রথম সূত্র আছে, আর যারা সায়েন্স পড়েনি তারাও জানি কম বেশি সাধারণ বিজ্ঞান থেকে। নিউটনের প্রথম সূত্র জড়তার সূত্র বলা হয়, যে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে কোনো স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে, এবং কোনো গতিশীল বস্তুকে যদি বাইরে থেকে বল প্রয়োগ করা না হয় তাহলে সারা জীবন সেই গতিশীল বস্তু সমগতিতে চলতেই থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। তো এখানে নিউটনের প্রথম সূত্রের কথা মনে পড়ে গেল। মনে করেন একটা মানুষ এক জায়গায় বসে আছে বা দাঁড়িয়ে আছে, তাকে ধাক্কা দিলাম, তার মানে সে স্থির থেকে গতিশীল হয়ে গেল, সামনে পড়ে গেল। বা একজন ব্যক্তি দৌড়াচ্ছে বা হাঁটছে, তার সামনে বাধা সৃষ্টি করলাম, বা সে দৌড়ানো অবস্থায় পিছন থেকে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিলাম, তার মানে গতির পরিবর্তন হলো, হয় গতি বেড়ে গেল অথবা সে থেমে গেল। তো এগুলো করলে এটাকে বল প্রয়োগ বলা হবে। 350-এ অপরাধমূলক বল প্রয়োগ, তাহলে উপরে জাস্ট বল প্রয়োগ, সেটা হচ্ছে ফিজিক্সের বিজ্ঞানের আমরা ধারণা পেলাম। এবার শুধু বল প্রয়োগ করলে হবে না, অপরাধমূলক বল প্রয়োগ করতে হবে। ক্রিমিনাল ফোর্স কোনটা সেটা আমরা দেখব। এই যে ইচ্ছাকৃতভাবে বল প্রয়োগ করাকে অপরাধমূলক বল প্রয়োগ করলো, তার মানে উপরে যদি কেউ এই যে উপরে বল প্রয়োগ করে তাহলে সেটা অপরাধ হবে না। যদি ইচ্ছাকৃতভাবে মানে ইন্টেনশনালি যদি করা হয়, ভলেন্টারিলি যদি করা হয়, তাহলেই সেটা বল প্রয়োগ এবং অপরাধমূলক বল প্রয়োগ হবে। উদাহরণ দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। নদীতে নোঙর করা নৌকার বাঁধন খুলে দেওয়া। মনে করেন একটা নদীতে স্রোত নিশ্চয় আছে,
সেখানে নৌকা অ্যাঙ্কর করে রাখা আছে, মানে দড়ি দিয়ে বাঁধা আছে একটা দড়ির কোনো খুঁটির সাথে। তো এই যদি দড়িটা খুলে দেওয়া হয় তাহলে নৌকাটা ভেসে চলে যাবে। তার মানে স্থির একটা নৌকাকে কি করে দেওয়া হলো, প্রভাবিত করে দেওয়া হলো। তাহলে কোনো ব্যক্তি যদি এই কাজটা করে তাহলে সে বল প্রয়োগ করলো কার বিরুদ্ধে, ওই নৌকার বিরুদ্ধে। তাহলে নৌকার বিরুদ্ধে বল প্রয়োগ করলে কি হবে, নৌকাটা ভেসে চলে যাবে। তাহলে মানে নৌকার মালিকের ক্ষতি হবে। এই কারণে এটা কি হবে, একটা এ ধারার অপরাধ হবে। ঘোড়াকে চাবুক আঘাত করে ঘোড়ার গাড়ির গতি বৃদ্ধিকরণ। একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে, এখন খুব একটা ঘোড়ার গাড়ি দেখা যায় না, তবে পয়লা বৈশাখে দেখা যায় মাঝে মধ্যে আমাদের রাজশাহীতেও। পয়লা বৈশাখে ঘোড়ার গাড়িতে চড়ার জন্য একটা ভালো অঙ্কের টাকা খরচ করলে সারাদিন ঘুরে এনে বেড়ানো যায়। অবশ্যই এটা একটা মজা এবং ট্র্যাডিশনের বিষয়। তো মনে করেন ঘোড়ার গাড়ি নিয়ে একজন যাচ্ছে, এখন কেউ যদি ঘোড়াকে আঘাত করে বা চাবুক দিয়ে মারে, তাহলে ঘোড়াটা কি যে গতিতে যাচ্ছিল আরো দ্রুত গতিতে যাবে। তাহলে গতি বৃদ্ধি করা, তার মানে বল প্রয়োগ করা, এবং ইচ্ছাকৃতভাবে করলে সেটাই। পালকির খুঁটি ধরে তা থামানো। আমরা পড়ছি 1860 সালের আইন। ওই সময় পালকি একটা যানবাহন ছিল, বাসুদ ভাই বুঝতে পারছেন? জি স্যার, জি। এই এই সময় কারণে এই কারণে এই বিয়ের ধরনের উদাহরণ বিয়ের আছে। ক্ষেত্রে আর কি পালকি ব্যবহার করা হতো। তো এখনকার আইন হলে এগুলো উদাহরণ থাকবে না। পালকি এখন জাদুঘরে চলে গেছে। তো মনে করেন যে পালকিতে নিয়ে যাচ্ছে, বিশেষ করে বিয়ের সময় হতো, অথবা যারা সম্ভ্রান্ত পরিবারের, বিশেষ করে যারা নারী পুরুষ, না নারী পুরুষ জমিদার এবং টাইপের পুরুষ, লোক ছিল আর কি। জমিদার টাইপের লোক, তারা কিন্তু এভাবে পালকিতে গেছে। আর যেহেতু রাস্তাঘাট খারাপ ছিল, মাটি, কাদামাটি যুক্ত, তখন পালকিতে গেছে। তারপরে শালীনতার জন্য মুসলমান সম্ভ্রান্ত পরিবারের লোকজনও কিন্তু মহিলাদের পালকিতে করে নিয়ে গেছে। বিশেষ করে মহিলারা রাত্রে চলাফেরা করতে আগে, ওই সময়কার আইন এটা। তো পালকি করে নিয়ে যাচ্ছে, এখন পালকির একটা খুঁটি ধরে যদি কেউ থামিয়ে দেয়, তাহলে গতিশীল পালকিকে থামিয়ে দেওয়া হলো। এটাও কিন্তু কি একটা এ ধারার অপরাধ। ওই সময়কার চিন্তা করে এগুলো কিন্তু তৈরি করেছে। কাউকে ইচ্ছাকৃতভাবে দৈহিক শক্তিতে ধাক্কা দেওয়া, মনে করেন কেউ যাচ্ছে, কাকে আমি হাত দিয়ে ধাক্কা দিলাম বা মাথা দিয়ে ধাক্কা দিলাম বা পা দিয়ে ঠেলা দিলাম, লাথি দিলাম, তো এটাও কিন্তু বল প্রয়োগ হবে। আহত করা বা ভীত করা বা বিরক্ত করার উদ্দেশ্যে ঢিল ছোড়া। তাহলে আহত করলে তো হার্ট হয়ে যাবে, বা ভীত করলে তো, এটা আবার আছে কিন্তু ওই যে ক্রিমিনাল ইন্টিমিডেশন 306 ধারার মধ্যে, এগুলো সরি 506 ধারা শেষের দিকে আছে, ভীত করা বা থ্রেট দেওয়া। তো এটা কিন্তু আহত করা বা ভীত করার উদ্দেশ্যে ঢিল ছোড়া। তাহলে 5 নম্বর উদাহরণে কাজটা কি, ঢিল ছোড়া। উদ্দেশ্যটা কিন্তু ভিন্ন। যে আমি ঢিল ছুড়বো যেন কেউ আহত হয়, আমি ঢিল ছুড়বো যেন কেউ ভীত হয় বা বিরক্ত হয়। তাহলে ঢিল ছুড়ে মারা, তা ঢিল ছুড়লেও কিন্তু এটা কিন্তু, ঢিল যেহেতু একটা বস্তু, বস্তুর মাধ্যমে কি করছি আমি, বল প্রয়োগ করছি। তাহলে ঢিল ছুড়লে এই ধারারও অপরাধ হবে, প্লাস আঘাতপ্রাপ্ত হলে ওই হার্ট ধারারও কিন্তু অপরাধ হবে, 323, 24, 25 সেগুলোর মধ্যে। মহিলার ঘোমটা উন্মোচন। কোনো মহিলা যদি শালীনতা বজায়ের জন্য ঘোমটা ব্যবহার করে, আগেকার যুগে ওই সময় করতো সবাই, এখনো কিন্তু অনেকে মাস্ক ব্যবহার করে, বোরকা ব্যবহার করে, বা হিজাব ব্যবহার করে, অনেক সময় মুখ বন্ধ রাখে বা মুখ খুলে রাখে। তো যাই হোক, কোনো মহিলা যদি ঘোমটা দিয়ে থাকে, বিশেষ করে নতুন বউ ঘোমটা দিয়ে থাকে, ঘোমটা তো চিনেন বাসেত ভাই? জি, জি, অবশ্যই। তো কেউ যদি নতুন বউ দেখতে এসে, কোনো পুরুষ বা কোনো মহিলাই হোক না কেন, তার ইচ্ছার বিরুদ্ধে যদি তার এই ঘোমটাটা খুলে ফেলে, তাহলে এটাও কিন্তু বল প্রয়োগ করা হবে। এটা বল প্রয়োগের মধ্যে পড়বে। গোসলের পানিতে গরম পানি ঢালা, দেখেন একটা অদ্ভুত উদাহরণ। বিশেষ করে একজন গোসল করে, হয়তোবা বালতির মধ্যে পানি আছে, এই পানির মধ্যে গরম পানি ঢেলে দিলে কি হবে, অত্যাধিক হয়তোবা গরম হয়ে যাবে, এবং গরম পানি যদি শরীরে দেওয়া হয় তাহলে শরীর হালকা জ্বলে যেতে পারে, পুড়ে যেতে পারে। তো এই যে পানির তাপমাত্রা বৃদ্ধি করা হলো, এখানে গতি কোথায় হলো? এখানে যদিও গতি নাই, তবুও এটার কারণে মানুষের শরীরে আঘাত আসতে পারে বলে, পুড়ে যেতে পারে বলে কিন্তু এটাকে এই বলপূর্বক, মানে বল প্রয়োগের বিষয়ে এখানে ইনক্লুড করা হয়েছে। তারপরে দেখেন আহত করা বা ভীত বা বিরক্ত করার উদ্দেশ্যে কুকুরকে লেলিয়ে দেওয়া। কুকুর আছে, কুকুরকে যদি বলা হয় ধর, তাহলে কুকুর কিন্তু দূরে চলে যায়, বা কুকুরের মুখে মাস্ক পরানো আছে, খুলে দিলে কিন্তু দ্রুত শিকারী কুকুর হলে দ্রুত চলে যায় তেড়ে। তো এই লেলিয়ে দেওয়া মানে পিছনে ধাওয়া করার জন্য খুলে দেওয়া। এগুলো করলেও কিন্তু এই ধারার অপরাধ হবে, ইচ্ছাকৃতভাবে অপরাধমূলক বল প্রয়োগ হবে। তো এই উদাহরণগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে
উদাহরণ তুলে দিয়ে বলা হয় কত ধারার অপরাধ, তখন ধারা মনে রাখতে হয় বা কি অপরাধ, অপরাধের নাম মনে রাখতে হয়। 351 আক্রমণ বা অ্যাসল্ট এর সংজ্ঞা: কোনো ব্যক্তি যদি জেনে বুঝে বা ইচ্ছাকৃতভাবে তার অঙ্গভঙ্গি বা অন্য কোনো প্রস্তুতি দ্বারা অপর কোনো ব্যক্তিকে অপরাধমূলক বল প্রয়োগ করবে মর্মে অভিভূত করে। তার মানে অপরাধমূলক বল প্রয়োগের প্রস্তুতিকেই আক্রমণ বলে। আবারও বলছি, অপরাধমূলক বল প্রয়োগের প্রস্তুতিকে কি বলে? আক্রমণ বলে। আক্রমণ। মানে এখনো এখনো অপরাধমূলক বল প্রয়োগ করেনি, কিছুক্ষণের মধ্যে অপরাধমূলক বল প্রয়োগ করবে মনে হচ্ছে। মনে করেন আমি আপনার সামনে এসে আপনাকে একটা মুষ্টি তুললাম, আপনার মনে হতে পারে যে আমাকে অ্যাডভোকেট শহীদুল ভাই কি করতে পারে, একটা আঘাত করতে পারে বা আক্রমণ করতে পারে, এরকম একটা মনে হলো, কিন্তু আমি করিনি এখনো আঘাত বা আক্রমণ করিনি। বা আমার সামনে একজন আসে, আমি তাকে একটা চড় তুললাম। অনেক সময় চড় মারার চেষ্টা করে না, বিশেষ করে আমরা সন্তানদেরকে শাসন করার জন্য কি এরকম চড় তুলি, যে বেয়াদব একটা চড় মারবো, এরকম কথাবার্তা বলি না অনেক সময় যারা জুনিয়র তাদেরকে, মানে জি। বয়সে কম ছোট ভাই বা সন্তানদেরকে আমরা শাসন করি। তো হয়তোবা চড় তুললাম কিন্তু মারলাম না, তো এটাই হচ্ছে আক্রমণ। তাহলে দেখেন অদ্ভুত অদ্ভুত এখানে অপরাধের কথা বলা হয়েছে। তো কেউ যদি চড় তুলে, চড় যদি না মারে, তাহলে তো সেটা অপরাধ হওয়ার কথা না, কিন্তু তারপরে এটা অপরাধ হবে। কেন হবে এটার যুক্তি আমি আপনাদেরকে দিচ্ছি। তবে তা আক্রমণ বলে গণ্য হবে। অভিভূত করা মানে অন্য ব্যক্তির মনে হওয়া যে আমাকে আক্রমণ করতে পারে বা আঘাত করতে পারে, এরকম মনে করাকে অভিভূত করা বলা হচ্ছে। আক্রমণ মূলত অপরাধমূলক বল প্রয়োগের প্রস্তুতিকে বোঝায়। অলরেডি আমি এটা লিখে দিয়েছি নিজের ভাষায়, একটা ব্যাখ্যা আছে। শুধু মুখের কথায় আক্রমণ বললে গণ্য হবে না। আমি যদি মুখে বলি যে আপনাকে চড় মারবো, তোকে চড় মারবো, তোমাকে চড় মারবো, তুমি এত বেয়াদব, এর ধরনের কথাবার্তা যদি বলি মুখে, তাহলে এটা ঝগড়া হতে পারে বা অকথ্য ভাষায় গালাগালি হতে পারে, এটা মানহানি হতে পারে, ডিফেমেশন আছে। মানহানির সেকশন আমরা 499 ধারায় পাবো। তাহলে কাউকে মুখে যদি গালাগালি করা হয় বা কোনো অশ্রাব্য ভাষা ব্যবহার করা হয়, সেটা মানহানি হতে পারে কারো, কিন্তু এই ধারার অপরাধ হবে না। আমি কি বোঝাতে পারলাম বাসেত ভাই? জি স্যার, এখানে ব্যাপারটা হচ্ছে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা লাগবে আর কি, হ্যাঁ, হ্যাঁ, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। মানে এখানে আমাকে কি তো অ্যাক্টিং করতে হবে, আমি চড় মারবো বলে এভাবে হাত গুটিয়ে থাকলে হবে না, হাতটা উত্তোলন করতে হবে। এটা হচ্ছে ক্লিয়ার কথা। আমি লাথি দিব বলে মুখে যদি কথা বললেই হলো না, কিন্তু আমাকে পাটা তুলতে হবে যেন অপর পক্ষ বুঝতে পারে যে হ্যাঁ তাকে আক্রমণ করার চেষ্টা করছি। তাহলে এটা আক্রমণের বা বল প্রয়োগের একটা প্রস্তুতি হিসেবে কাজ করবে। যদি না এর সাথে অঙ্গভঙ্গি বা অন্য কোনো প্রস্তুতি থাকে, অঙ্গভঙ্গি থাকতে হবে, মানে ফিজিক্যাল জেস্টারটা অ্যাড করতে হবে। মুষ্টি উত্তোলন এ মানে এইভাবে মুষ্টি তুলে উপরের দিকে তোলা, মানে কাউকে মারতে উদ্যত হওয়া কিন্তু এখনো মারিনি। হিংস্র কুকুরের মুখ শ্বাস খোলা: একটা কুকুর হয়তো বা ক্ষেপে আছে বা পাগল হয়ে আছে, সে কাউকে কামড়াতে যাচ্ছে, তার মুখে কি দেওয়া আছে, মাস্ক দেওয়া আছে, মুখ শ্বাস দেওয়া আছে। সেটা যদি খুলে দেওয়া হয়, মুখোশ খুলে দেওয়া হয়, সে কাউকে যে কামড়াবে, এটা খুলে দিলেই তাহলে অপরপক্ষ মনে করতে পারে কি যে এটা খুলে দিল মানে এখন কুকুরটা আমার দিকে তেড়ে আসতে পারে, ভয় পেতে পারে না। অথবা যদি বলে আমি তোমাকে বা তোকে মারবো, এরকম কথা বলে এবং লাঠি ঘোরান, একটা লাঠি, মনে করেন হাতে একটা লাঠি নিল, লাঠি নিয়ে বললে আমি তোকে বা তোমাকে মারবো, এ কথা যদি বলা হয় এবং লাঠিটা যদি উপরে তুলে, তাহলে অপরপক্ষ তো মনে করতেই পারে আমাকে মারতে পারে। তাহলে এইটা কি হবে? আক্রমণ হবে। মারলে সেটা আঘাত হয়ে যাবে, না মারলে সেটা আক্রমণ হবে। বুঝতে পারলেন আক্রমণ এবং আঘাতের মধ্যে সামান্য পার্থক্য, এবং জি স্যার, আক্রমণ জি। এবং বল প্রয়োগের মধ্যেও একটু পার্থক্য আছে। তো এখানে এই এই যে আমি তোমাকে বা তোকে মারবো, এটা কিন্তু প্রশ্ন এসেছে বিগত সালে। আমি তোমাকে মারবো, এই ধরনের প্রশ্ন আসছে। তো এই জিনিসগুলো মনে রাখবেন, তাহলে ক্লিয়ার হবে। তো একটা ঘটনার সামান্য পরিবর্তন করলে অপরাধের নামের পরিবর্তন হয়ে যেতে পারে। যা খকে বলল আমি তোমাকে মারবো বলে একটি লাঠি উত্তোলন করলো এবং তাকে তার মাথায় আঘাত করলো, তাহলে এটার আক্রমণ থাকলো না, এটা হয়ে গেল কি আঘাত। বুঝতে পেরেছেন? তার মানে জি স্যার। এখানে আমাদেরকে সূক্ষ্মভাবে বুঝতে হবে কি বোঝানো হচ্ছে। এগুলো আমি চার্ট আকারে, হ্যাঁ, পার্থক্য করে দেব। হ্যাঁ, আপনাদের নোটে আছে পার্থক্য করে দেওয়া, শেষের দিকে এক নজরে যে পেনাল কোড, সেইখানে
এই কিছু কিছু অপরাধের মধ্যে পার্থক্য করে দিব যেন আপনারা ধরতে পারেন সহজে। 352, মারাত্মক উত্তেজনা, উস্কানি ছাড়া আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি। এখন আমরা 300 ধারায় পড়লাম যে মারাত্মক উস্কানি বা আক্রমণের ফলে কেউ কাউকে যদি মেরে ফেলে তাহলে সেটা খুন নয়, বরং নরহত্যা, অপরাধমূলক নরহত্যা বা কালপেবল হোমিসাইড। তো সেটাও এই শব্দগুলো এখানে ব্যবহার হচ্ছে। তো কেউ যদি উস্কানি দেয়, সেই ক্ষেত্রে কেউ যদি বল প্রয়োগ করে, যে আমাকে যদি উস্কানি দেয় তাহলে আমি তাকে বল প্রয়োগ করতে পারি, সেই ক্ষেত্রে মাপ আছে। কিন্তু যদি উস্কানি ছাড়াই কেউ যদি বল প্রয়োগ করে তাহলে 3 মাস কারাদণ্ড হতে পারে। যাতে বল প্রয়োগ করা বলতে, বল প্রয়োগ করা বলতে যে মহিলার ঘোমটা তোলা, মহিলার ঘোমটা ধরলে বল প্রয়োগ হয়ে গেল, 3 মাস জেল হতে পারে বা 500 টাকা জরিমানা। তো ওই সময় 500 টাকা মানে এখনকার কত টাকা হতে পারে চিন্তা করেছেন? 1860 সালে 500 টাকা মানে কত বিঘা সম্পত্তি হতে পারে, বা কত ভরি গহনা হতে পারে। আমরা এইভাবে চিন্তা করি ছোটকালে, যে নানি দাদিরা গল্প করতো যে এই আমার গহনা বিক্রয় করে এত বিঘা সম্পত্তি কিনেছে, বা এত টাকা এত বিঘা সম্পত্তি কিনেছে। পুরাতন দলিল যদি আপনি দেখেন, দেখবেন যে সামান্য টাকায় অনেক সম্পত্তি পাওয়া যেত। তো ওই সময় 500 টাকা কিন্তু অনেক। ব্যাখ্যা হচ্ছে উত্তেজনাটি দণ্ড হ্রাস করার পক্ষে যথেষ্ট গুরুতর ও আকস্মিক কিনা তা একটি বিবেচ্য বিষয়। যেমন 3 মাস দিবে না 2 মাস দিবে না 1 মাস দিবে, অনূর্ধ্ব 3 মাস, মানে 3 মাস ম্যাক্সিমাম। এর নিচে দেওয়া যাবে, 2 মাস দেওয়া যাবে, 2.5 মাস দেওয়া যাবে, 1 মাস দেওয়া যাবে, 1.5 মাস দেওয়া যাবে, তারপরে 10 দিনও দেওয়া যাবে, এক একদিনও দিতে পারে কারাদণ্ড। এখন এটা কম দিবে না 3 মাস সর্বোচ্চ দিবে, সেটা চিন্তা করবে যে গুরুতর যে আহ, আপনার উত্তেজনা দিয়েছিল সেটা কিভাবে দিয়েছিল, ম্যানার অফ প্রভোকেশন, মানে কতটা দিয়েছিল, কিভাবে দিয়েছিল, এটা চিন্তা করে আপনার এটা শাস্তি কম বেশি হবে। 353, সরকারি কর্মচারীকে কর্তব্যে বাধা দানের উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। এখান থেকে প্রশ্ন আসে, গুরুত্বপূর্ণ সেকশন এটা। অনূর্ধ্ব 3 বছর। 354তে প্রচুর আমরা প্রশ্ন মানে মামলা করি। আমি যে গত বৃহস্পতিবারে জামিন করালাম বললাম, সেখানে 354 ধারা ছিল। তবে 354 ধারা একটা নন বেলেবল সেকশন, সরি বেলেবল সেকশন, মানে জামিন যোগ্য ধারা। এটা দিয়ে জামিন আটকানো যায় না। শ্লীলতাহানির উদ্দেশ্যে স্ত্রীলোকের উপর আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ, অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড, উভয় দণ্ড। এখানে বলে রাখা ভালো যে শ্লীলতাহানি, শ্লীলতাহানি বলতে সম্মান হানি করা। কার সম্মান হানি হবে? স্ত্রী লোকের। এখন মনে করেন যে একটা, আমরা যেটা সাধারণ ভাষায় বলে মারামারি বা বিশৃঙ্খলা হচ্ছে, লাঠি দিয়ে একজন আরেকজনকে আঘাত করছে বা হাতাহাতি হচ্ছে, আহ, একজন মহিলা আরেকজন মহিলার চুল ধরে টান দিচ্ছে, বা আপনার পোশাক ধরে টান দিচ্ছে, ওড়না ধরে টান দিচ্ছে, বা শরীরের পোশাক ছিঁড়ে বা একটু বিবস্ত্র করে ফেলছে, এই ধরনের যদি ঘটনা ঘটে যায় তাহলে 354 ধারা আসবে। এই 354 ধারা নিয়ে একটু পরে প্রশ্ন করব আপনাদেরকে, আমি আগে শেষ শেষ করে নিই বাকি 3টা ধারা। 356, পরিহিত বা বহনযোগ্য কোনো সম্পত্তি। পরিহিত মানে কানে দুল আছে, গলায় চেন আছে স্বর্ণের বা রূপার, বা হাতে আংটি আছে, তো এগুলো চুরির প্রচেষ্টায় আক্রমণ। বা বহনযোগ্য মানে হাতে ব্যাগ আছে, ব্যাগের মধ্যে সম্পত্তি আছে, একটা মোবাইল ফোন আছে, মোবাইল আপনার ব্যাগের মধ্যে, মহিলাদের হ্যান্ড ব্যাগ বা পার্স বলে যেটা, ভ্যানিটি ব্যাগ, সেগুলোর মধ্যে মোবাইল ফোন থাকে বা মূল্যবান সম্পদ থাকে, টাকা থাকে। তো এই যে বহন করে নিয়ে যাচ্ছে, অথবা পরিহিত মানে শরীরে যদি পরে থাকে, যেমন অনেক সময় পুরুষেরাও হাতে আংটি পরে থাকে, তারপরে গলায় চেন পরে থাকে, মহিলারা তো চেন পরে, কানে পরে, ছেলেরাও এখন কানে পড়ছে। আমরা কিছুদিন আগে একটা ফ্যাশন শো দেখলাম। তো ফ্যাশন শো বাংলাদেশের সবচেয়ে সুন্দর একজন ব্যক্তি অ্যাডলফ খান। তো ওনার বেশভূষা দেখলে নারী না পুরুষ বোঝা যাচ্ছে না। তো 356 দ্বারা পড়ার সময় ওনার কথা মনে পড়ে গেল। অপরাধমূলক বল প্রয়োগ যদি করা হয় চুরির প্রচেষ্টায় আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ, তার মানে এখানে উদ্দেশ্য ছিল চুরি করা, কিন্তু চুরি করতে চুরি করতে যে কি করেছে, আক্রমণও করেছে বা বল প্রয়োগও করেছে, তাহলে চুরির জন্য অপরাধ হবেই। তো সেই সাথে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের জন্য সাজা হবে আলাদাভাবে 2 বছর। 357,
অবৈধ অপরাধের প্রচেষ্টায় আক্রমণ মানে চেষ্টা করেছিল অবরোধ করা কিন্তু অবরোধ করতে পারেনি, আক্রমণ অথবা বল প্রয়োগ করেছে। তার মানে উদ্দেশ্য ছিল অপরাধ কিন্তু অপরাধ হয়েছে কি? উদ্দেশ্য ছিল এক অপরাধ কিন্তু অপরাধ হয়েছে আক্রমণ অথবা বল প্রয়োগ। এখানে হবে 1 বছর। এখানে আবার অর্থদণ্ডের পরিমাণ উল্লেখ করা দেওয়া আছে 1,000 টাকা। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেখানে অর্থদণ্ডের পরিমাণ উল্লেখ করা থাকে বা যেখানে বিনশ্রম উল্লেখ করা থাকে, তাই আমি এখানে হাইলাইট করে রাখছি। এখান থেকে প্রশ্ন আসে। 358, মারাত্মক উত্তেজনা, উস্কানি বা প্ররোচনার ফলে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। এর আগে উত্তেজনা ছাড়া 52তে দেখলাম, 58তে বলছে উস্কানি আছে। তো এখানে 1 মাস হবে মানে কম হবে। আর এটা বিনাশ্রম কারাদণ্ড, সশ্রম দেওয়ার সুযোগ নাই। এখানে 200 টাকা অর্থদণ্ড। এবার আমি 354 ধারা নিয়ে প্রশ্ন করব। আপনাদের সবাইকে লাইনে আসার সুযোগ করে দিচ্ছি আমি। আচ্ছা, একটা বিপ ছোট শব্দ হলে এর অর্থ হচ্ছে এখন কারো হাত উত্তোলন করা লাগবে না, যে কেউ চাইলে নিজের মাইকটা অন করে কথা বলতে পারবেন। আগে প্রশ্নটা শোনেন, প্রশ্নটা কি? 354 ধারায় যে অপরাধ করে তাকে বলে অ্যাকিউজড বা অপরাধী বা অভিযুক্ত ব্যক্তি বা আসামি। আবারও বলছি, যে অপরাধ করে বা যার বিরুদ্ধে মামলা করা হয়, ক্রিমিনাল মামলা, তাকে আসামি বলা হয় বা অভিযুক্ত ব্যক্তি বলা হয় বা অ্যাকিউজড পার্সন, ইংরেজিতে অ্যাকিউজড। তো এই, আর যার বিরুদ্ধে অপরাধটা করা হয় মানে যে ক্ষতিগ্রস্ত হয়, যে সাফার করে, তাকে ভুক্তভোগী বলা হয় বা ভিকটিম বলা হয়। এটা বোঝেন কিনা? মানে অ্যাকিউজড কে এবং ভিকটিম কে, এই বিষয়টা বোঝেন কিনা? দেওয়ান সোহেল ভাই বলেন, এটা বোঝেন? স্বপ্না আপু বলেন। হ্যালো, আসসালামু ভিকটিম আলাইকুম স্যার। বলতে হ্যাঁ, স্বপ্না একটু আপু বলেন বিস্তারিত যে বলতে যে হ্যালো। ভিকটিম, ভিকটিম এবং অ্যাকিউজড বাদী এটা আমি হ্যাঁ এখানে মনে বাদী করেন আর যে, বাদী। হ্যাঁ মনে করেন যে আপনি রাস্তায় চলাফেরা করছেন, জি। একটা ছেলে আপনার গলার চেনটা ছিনে নিল। এবার এখানে ভিকটিম কে, আপনি না ওই ছেলে?